গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। সূচনা পর্ব। প্রভাত চৌধুরীর অর্ধাঙ্গিনী হয়ে তুমি অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছ, তাও আবার কলেজ ভর্তি মানুষের ভেতরে। হাউ ডেয়ার ইউ! ঝাঝালো গলায় কথাটা বলল প্রভাত চৌধুরী। পূর্ণতা কলেজ মাঠে বন্ধুদের সাথে গোল হয়ে বসে ঝালমুড়ি খাচ্ছিল। পরনে ব্লু জিন্স আর সাদা টপস। প্রভাতকে দেখে বন্ধুদের মাঝ থেকে উঠে দাঁড়াল। প্রভাত আবার ও ঝাঝালো কণ্ঠে বলল, আগামীকাল থেকে তোমার কলেজ আসা বন্ধ। আমার পারমিশন ছাড়া এখন থেকে তুমি বাসা থেকে এক পাও বাড়াতে পারবে না। নাও গো। কথাগুলো বলেই পূর্ণতার হাত খুব শক্তভাবে চেপে ধরল। কলেজ ভর্তি মানুষের ভিড়ে বন্ধুদের সামনে এমন ব্যবহারে অপমানে থমথমে হয়ে এল পূর্ণতার মুখের অবয়ব। চারদিক থেকে মানুষ তার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে তার। আশেপাশে তাকিয়ে দেখে পুরা কলেজের সমস্ত স্টুডেন্ট তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। আর সবাই পূর্ণতার দিকেই তাকিয়ে আছে। পূর্ণতা জানে এই মুহূর্তে প্রভাতকে কিছু বলেও লাভ নেই। কারণ প্রভাতকে সে খুব ভালোভাবেই চিনে। পৃথিবীর কোনো কিছুরই তোয়াক্কা সে করে না। তাকে কেউ বাধা দিতে আসলে এখানেই শেষ করে দিবে। তাছাড়াও সে এখানে কাউকে খুন করে ফেললেও কেউ কিছু বলবে না। এগিয়ে এসে কেউ জিজ্ঞেস করবে না কেন মারছে। কারণ প্রভাত এখানকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের ছেলে। তার বাবার কথায় পুরা এলাকা চলে। প্রভাত ও তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক মানুষ। সবাই বলে চৌধুরী বংশের ভবিষ্যৎ কর্ণধার। যুগ যুগ ধরে প্রভাতের 14 পুরুষ এলাকায় রাজত্ব করে আসছে। পূর্ণতা প্রভাতেরই চাচাতো বোন। প্রভাতের বাবা ওয়াসিল চৌধুরী একমাত্র ভাতিজিকে তার একমাত্র ছেলের বউ হিসাবে রেখে দিতে চান। প্রভাতের বয়স এখন 30। বিয়ের জন্য উপযুক্ত বয়স। এ মাসেই বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। অথচ পূর্ণতার প্রভাতকে পছন্দ নয়। সে কোনোভাবেই প্রভাতকে বিয়ে করতে চায় না। এ কারণে প্রভাতের অপছন্দের প্রতিটা কাজ করে চলেছে। চারদিকে মানুষ দেখে প্রভাত চোয়াল শক্ত করে বলল, তুমি কি ভালোভাবে যাবে নাকি আমাকে আঙুল বাঁকা করতে হবে? মানুষের মাঝে কিছু না বলে পূর্ণতা প্রভাতের সাথে হাঁটা দিল। প্রভাত পূর্ণতার হাত ধরেই রেখেছে। গাড়ির কাছে গিয়ে প্রভাত গাড়ির দরজা খুলে দাঁতে দাঁত চেপে বলল, ওঠো। পূর্ণতা এইবার অগ্নিচোখে প্রভাতের দিকে চাইল। রাগে চোখ দুটো ক্রমশ ছোট হয়ে আসছে তার। এতক্ষণ মানুষের মাঝে ছিল বলে কিছু বলতে পারেনি। দাঁতে দাঁত চেপে খুব জোরে প্রভাতের হাত ঝাড়ি মেরে বলল, ছাড়ুন আমার হাত। কোন সাহসে আমার হাত ধরেছেন? আমার হাত ধরার কোনো রাইট আপনার নেই। প্রভাত ভ্রু কুঁচকাল। খানিকটা অবাকের ন্যায় পূর্ণতার তেজ দেখছে। পূর্ণতা আবারও বলল, আমি অর্ধনগ্ন হয়ে কলেজে আসি বা পুরা নগ্ন হয়ে আসি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন বারবার আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসেন? কাল থেকে এর চেয়ে ছোট পোশাক পরে কলেজে আসব, দেখি আপনি কি করতে পারেন। পূর্ণতার কথা শুনে প্রভাত নিঃশব্দে হাসল। ঠোঁটের কোণে ক্ষীণ হাসির ছড়াছড়ি। সেই হাসি নিয়ে পূর্ণতার দিকে ঝুঁকে বলল, ওয়াও গ্রেট। নগ্ন থাকতে চাও? নো প্রবলেম। আই প্রমিজ। পূর্ণতা, বিয়ের পর যদি তুমি রাত দিন 24 ঘন্টা ও নগ্ন থাকতে চাও আমি বাধা দিব না। এইটুক বিশ্বাস তুমি রাখতে পারো? বলেই প্রভাত ভয়ঙ্কর এক দুষ্টু হাসি হাসল। পূর্ণতার চোখ যেন কপালে উঠল। প্রভাত ঠোঁট কাটা স্বভাবের। মুখ দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বন্ধুদের সাথে, এটাও জানে। কিন্তু যে সে এত অসভ্য এটা জানা ছিল না। পূর্ণতা ছানাবড়া চোখে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আপনার কি এক বিন্দু ও লজ্জা শরম নেই? আমি না আপনার চাচাতো বোন। আমাকে এসব বলতে আপনার লজ্জা করে না?
প্রভাত আবার ও ভ্রু কুঁচকে বলল, চাচাতো বোন বাট চাচাতো বউ তো নও। বউ তো আপন। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না, বাসায় চলো। রুমে বসে না হয় খোলামেলা ডিসকাস করব মিসেস অর্ধাঙ্গিসি। আমি এখনো আপনার অর্ধাঙ্গিনী হইনি প্রভাত চৌধুরী। তাই আমার নামের আগে মিসেস শব্দটা জুড়ে দিলেই আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে যাব না। প্রভাত তাচ্ছিল্যের সুরে হাসল। পূর্ণতার দিকেই দৃষ্টি অনড় রেখে শার্টের স্লিভ গোটাল। স্লিভ গোটানো শেষে পূর্ণতার কপালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে মাথায় হালকা গুঁতা মেরে বলল, একটা কথা তোমার এই ছোট্ট মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নাও। তোমার এই 4 আঙুল কপালে জীবনসঙ্গী হিসাবে প্রভাত চৌধুরীর নামটাই লেখা হয়ে গিয়েছে। এর আর কোনো নড়চড় হবে না মিসেস পূর্ণতা চৌধুরী। কঠিন গলায় কথাটা বলল প্রভাত। পূর্ণতা প্রভাতের বুকে গায়ের সমস্ত বল প্রয়োগ করে ধাক্কা মেরে বলল, আপনি ভাবলেন কিভাবে আপনার মতো একজন জঘন্য মানুষকে আমি বিয়ে করব? আমি চিরকুমারী থাকব তবুও আপনাকে বিয়ে করব না। পূর্ণতার ধাক্কায় প্রভাতের একটুও হেলদোল হল না। একজন সুঠামদেহের অধিকারী পুরুষকে কি আর পূর্ণতার নরম হাতের ধাক্কায় নড়ানো যায়? পূর্ণতার ধাক্কায় প্রভাত তাচ্ছিল্যর স্বরে আবার হাসল। নিমিষেই আবার চোয়াল শক্ত করে বলল, নিজেকে কি ভাবো তুমি? বিশ্ব সুন্দরী নাকি মহারানী ভিক্টোরিয়া? তোমার চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ে প্রভাত চৌধুরীর পায়ে এসে পড়ে থাকে। তোমার চেয়ে 1000 গুণ সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড রিজেক্ট করেছি শুধুমাত্র তোমাকে বিয়ে করব বলে। ভেবো না তোমার রূপে আমি পাগল। শুধুমাত্র বাবার কথা রাখতেই বিয়েটা করছি। বাবার কথা রাখতে অন্য একজনের গার্লফ্রেন্ড বিয়ে করতে চান? কে কার গার্লফ্রেন্ড? আমি অন্য একজনের গার্লফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আপনামে আমি বিয়ে করতে চাই না। প্রভাত পূর্ণতার আপাদমস্তক ভালোভাবে তাকিয়ে দেখে নিয়ে বলল, তুমি কেন বিয়েটা করতে চাও না একবার ও জানতে চেয়েছি আমি। তুমি চাও আর না চাও বিয়েটা আমার সাথেই হচ্ছে তোমার। পূর্ণতা পরের উত্তরটা আরও দ্রুত দিল। তার সন্তান আমার পেটে। আমি 2 মাসের প্রেগন্যান্ট। প্রভাত আশেপাশে তাকাল। দ্রুত পূর্ণতাকে পাজা কোলে তুলে নিল। পূর্ণতা হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল, আরে কি করছেন? প্রভাত সেসব কথার কোনো উত্তর দিল না। পূর্ণতাকে গাড়িতে বসিয়ে সোজা দরজা লাগিয়ে দিল গাড়ির। গাড়ির দরজা লক করে নিজেও গাড়িতে গিয়ে বসল। প্রভাতের হাত গাড়ির স্টিয়ারিংয়ে। পূর্ণতা গাড়ির দরজা খোলার চেষ্টা করতে করতে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আপনি শুনলেন আমি প্রেগন্যান্ট, তাও বিয়ে করবেন আমাকে? প্রভাত এইবার পূর্ণতার দিকে তাকাল। পূর্ণতার দিকে খানিকটা ঝুঁকে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, আর ইউ প্রেগন্যান্ট? অবশ্যই। উত্তরটা অবশ্যই হবে না। হ্যাঁ হবে। ওই তো হ্যাঁ। প্রভাত আচমকা পূর্ণতার পেটে হাত দিয়ে বলল, বাচ্চা কি আজকাল পুরুষদের চেহারা দেখে দেখে হচ্ছে নাকি কিছু বুঝলাম না। দেশ উন্নত হচ্ছে কিন্তু বাচ্চা হওয়ার সিস্টেম বদলে গেল কবে? কোনো চ্যানেলেও তো দেখলাম না যে পুরুষের চেহারা দেখে দেখে এখন থেকে বাচ্চা হবে। পূর্ণতা প্রভাতের হাত সরিয়ে দিয়ে বলল, চরিত্রহীন। চরিত্র হরণ করলাম কখন? একটা অবিবাহিত মেয়ের পেটে হাত দিচ্ছেন, অন্যর বাচ্চার মাকে জোর করে বিয়ে করতে চাইছেন, এসব কি? তুমি অন্য ওর বাচ্চার মা হলেও আমার সমস্যা নেই। কারণ আপাতত আমার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নেই। বাচ্চাটা হলে যার সন্তান তার কাছে ফেরত দিও। প্রভাতের কাছ থেকে এমন উত্তর পূর্ণতা আশা করেনি। পৃথিবীতে এমন ছেলে আজও জীবিত আছে, যে কিনা বিয়ে ঠিক হওয়া মেয়ে সম্পর্কে এত বড় কথা শুনেও চুপ থাকে। পূর্ণতা খানিকটা অবাক হয়ে উত্তর দিল, মানে? মানে তোমাকে আমি ছোটবেলা থেকে দেখছি। বাবা যতই বলুক, তোমার চরিত্রে সমস্যা থাকলে কখনো বিয়ে করতাম না। আর তুমি কি ভাবো তোমার কোনো খোঁজ আমি রাখি না?
তোমার প্রতিটা পশমের খোঁজ খবর রাখি। এইভাবে আমাকে অত্যাচার না করে একবারে খুন করে ফেলুন। প্রভাত পূর্ণতার গালে আঙুল ছুঁয়ে বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী হবে, জীবনের অর্ধেক অঙ্গের অধিকারিণী। তোমাকে খুন করলে আমার জীবনের পুরাটাই লস আর লস। তার চেয়ে বরং তুমি আমায় খুন করে দাও, জীবন ধন্য হোক। ডাইনিংয়ে বসে ব্যবসায়িক আলাপ আলোচনা করছে ওয়াসেল চৌধুরী এবং ওয়াজেদ চৌধুরী। কিচেনে দুপুরের রান্না করছে ওয়াসেল চৌধুরীর স্ত্রী মেরি চৌধুরী এবং ওয়াজেদ চৌধুরীর স্ত্রী জাহান চৌধুরী, সাথে কাজের বুয়া জয়নাব চৌধুরী। পরিবারে যুগ যুগ ধরে ঘরের অর্ধাঙ্গিনীরা নির্যাতিত, সাথে অবহেলিত। ওদের কাছে ঘরের বউ মানে রান্নাবান্না করা, বাচ্চা মানুষ করা, পুরুষদের সেবা যত্ন করা। এসব কাজ ছাড়া ঘরের বউ এর আলাদা কোনো প্রয়োজন নেই। ওদের টাকা আছে, ক্ষমতা আছে, শারীরিক চাহিদার জন্য রোজ ভিন্ন ভিন্ন নারীর স্বাদ নিয়ে থাকে। ভালোবাসা, অনুভূতি, মায়া এসব কিছুই চৌধুরী পরিবারের রক্তে নেই। ওদের রক্তে আছে টাকা, ক্ষমতার নেশা। ওয়াজেদ চৌধুরী এবং ওয়াসেল চৌধুরী আপন দুই ভাই। প্রভাত ওয়াসেল চৌধুরী এবং মেরি চৌধুরীর একমাত্র ছেলে। তাদের আর একটি কন্যা সন্তানও আছে, নাম পুষ্প চৌধুরী। পূর্ণতা ওয়াজেদ চৌধুরী এবং জাহান চৌধুরীর একমাত্র মেয়ে। দিনের পর দিন চৌধুরী বংশের সব বউদের প্রতি অত্যাচার দেখে পূর্ণতা ঘৃণা করে চৌধুরীদের। নিজের বাবা চাচার প্রতি তীব্র ক্ষোভ আর ঘৃণা। দিনের পর দিন নিজের মায়ের প্রতি অমানবিক অত্যাচার দেখেছে পূর্ণতা। অশ্রাব্য ভাষায় গালি-গালাজ দেখেছে। মধ্যরাতে নিজের মাকে ঘরের বাইরে বের করে দিয়ে বাইরের নারী এনে ঘরে রেখেছে, আবার ভোর হবার আগেই তাদের বিদায় দিয়ে দিয়েছে। পৃথিবীতে নারীরা সব পারলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। নিজের স্বামীর সাথে অন্য কোনো নারীকে তারা সহ্য করতে পারে না। অথচ এই কষ্টটাই সহ্য করছে দিনের পর দিন পূর্ণতার মা। রাতে সমস্ত অবৈধ কাজ করে, সকালে সমাজ সেবক হয়ে বের হয় চৌধুরীরা। অথচ মানুষ জানতেও পারে না তারা কাদের আদর্শমান মানুষ হিসাবে পূজা করে। এসব কারণেই পূর্ণতার প্রভাতকে পছন্দ নয়। সেও চৌধুরী পরিবারেরই সন্তান। ভবিষ্যতে বাবা চাচাদের মতোই করবে। তাছাড়া বাবা চাচাদের থেকে তার মেধা, বুদ্ধি, ব্রেন সব দিকে এগিয়ে। এই তো মাস দুয়েক আগের কথা। বাড়িতে পূর্ণতার বিয়ের কথাবার্তা হচ্ছিল। ছেলেটা পেশায় ইঞ্জিনিয়ার। কথাবার্তার মাঝে হঠাৎ প্রভাত তার বাবা ওয়াসেল চৌধুরীকে ডেকে আড়ালে নিয়ে গেল। আড়ালে নিয়ে কি বলল সে কথা কেউ জানে না। ওয়াসেল চৌধুরী ফিরে এসে সোফায় বসলেন। সবার উদ্দেশ্য বললেন, পূর্ণতার বিয়ে কোথাও হবে না। পূর্ণতার বিয়ে হবে প্রভাতের সাথে। ওয়াজেদের আর কোনো সন্তান নেই। একমাত্র মেয়েকে দূরে বিয়ে দিয়ে থাকবে কিভাবে? তার চেয়ে বরং প্রভাতের সাথে বিয়ে হলে সারাজীবন মেয়েকে কাছে পাবে। ওয়াসেল চৌধুরীর হঠাৎ এমন প্রস্তাবে বাড়ির সবাই অবাক হল। কেননা চৌধুরীরা নিজের আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদী পছন্দ করে না। এমনকি আগে পরে নিজেদের ভেতর কোনো বিয়ে শাদী হয়নি। বিশেষ করে ওয়াসেল চৌধুরী এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। এই তো কিছুদিন আগে ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরীর একমাত্র বোন শায়লা তার নিজের ছেলের জন্য পূর্ণতাকে চেয়েছিল। ওয়াসেল চৌধুরী সবার আগে বাধা দিয়েছেন এবং নিজের বোনকে বলে দিয়েছেন তার ছেলে যেন এ বাড়িতে আর পা না রাখে যতদিন পূর্ণতার বিয়ে হয়। তাছাড়াও নিজের বোনকে কটাক্ষ করে অনেক কথা শুনিয়েছেন। সে বেঁচে থাকতে নিজেদের আত্মীয় স্বজনদের মাঝে কোনো বিয়ে শাদী হবে না। অথচ আজ সে নিজেই নিজের ঘরের ভেতরের ছেলে মেয়ের বিয়ের কথা বলছেন। হঠাৎ এমন সিদ্ধান্তের আগাগোড়া কেউ খুঁজে পেল না। চরম অবাক হয়ে সবাই যে যার মুখের দিকে তাকালো। ওয়াজেদ চৌধুরী অবাক চোখে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি এসব কি বলছো? ওয়াসেল চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, কেন তোর কোনো আপত্তি আছে প্রভাতের সাথে পূর্ণতার বিয়ে দিতে?
ওয়াজেদ চৌধুরী মাথা নিচু করে বলল, না ভাই, তুমি যে সিদ্ধান্ত নিবা সেটাই আমি মাথা পেতে নিব। ওয়াজেদ এবং ওয়াসেলের কথাবার্তার মাঝে প্রভাত এসে বলল, তোমরা কার বিয়ে নিয়ে কথা বলছো? ওয়াসেল চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার আর পূর্ণতার। প্রভাত ডানে বামে তাকিয়ে খানিকটা অবাকের সুরে বলল, মাথা খারাপ কথাবার্তা। আমি কেন পূর্ণতাকে বিয়ে করব? তাও আবার নিজের চাচাতো বোন। আমি এ বিয়ে করতে পারবো না। ওয়াসেল চৌধুরী কঠিন কণ্ঠে বললেন, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোমার আর পূর্ণতার বিয়ে হবে তার মানে বিয়ে হবে। এর কোনো নড়চড় হবে না। প্রভাত তার মায়ের দিকে তাকাল। বীর বীর করে বলল, বাবা এখানেও রাজনীতি করছে। ওয়াসেল চৌধুরীর স্ত্রী মেরি চৌধুরী এইবার সাহস করে মুখ খুললেন। ওয়াসেল চৌধুরীকে বললেন, আপনি না নিজেদের ভেতরে বিয়ে শাদী পছন্দ করেন না? তাহলে আপনার বোন শায়লার সাথে অমন বাজে ব্যবহার করেছিলেন কেন? নিজেদের ভেতর যদি পূর্ণতার বিয়ে দিতেই হয় তাহলে শায়লার ছেলে সজলের সাথেই দিন। ছেলেটা পূর্ণতাকে অনেক পছন্দ করে। ওয়াসেল চৌধুরী রেগে মেগে উঠে দাঁড়ালেন। অগ্নি চোখের মেরির দিকে তাকালেন। ঝাঝালো কণ্ঠে বললেন, তোরে বলতে বলেছি কার সাথে পূর্ণতার বিয়ে দিলে ভালো হবে আর কার সাথে বিয়ে দিলে ভালো হবে না। মহিলা মানুষ যার কাজ চুলার ছাই খোলা সে এসছে ভালোমন্দের জ্ঞান দিতে। আর যদি একদিন ও দেখি তুই পারিবারিক কোনো ব্যাপারে নাক গলাচ্ছিস পরিণতি খারাপ হবে। আর কোনো কথা বাড়ালে ছেলের সামনেই মানপমান করে ছাড়বে। তাই চুপ করে গেলেন মেরি চৌধুরী। আর সেদিন থেকেই পূর্ণতা আর প্রভাতের বিয়ে নিয়ে পরিকল্পনা চলছে। ওয়াসেল চৌধুরীর হঠাৎ এর সিদ্ধান্তের কারণ আজও কেউ জানে না। দুপুরে পূর্ণতার হাত শক্তভাবে চেপে ধরে প্রভাত বাসায় ফিরল। ডাইনিং এই ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরী বসে আছেন। প্রভাতকে এভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে ওয়াজেদ এবং ওয়াসেল চৌধুরী দুজনেই উঠে দাঁড়ালেন। তারা কেউ বুঝতে পারছে না ঘটনা কি ঘটেছে। প্রভাত এত রেগে আছে কেন? ওয়াসেল চৌধুরী এবং ওয়াজেদ চৌধুরী দুজনেই এগিয়ে গেলেন। ওয়াজেদ চৌধুরী ছেলের রক্তজবার মতো চক্ষু দেখে বুঝতে পারলেন প্রভাত অনেক রেগে আছে। মুখের অবস্থা থমথমে। রান্নাঘর থেকে জয়নাব বাইরে উকি মেরে বলল, আপা কিছু একটা গণ্ডগোল পেকেছে। প্রভাত বাবা বাইরে থেকে পূর্ণতার হাত ধরে নিয়ে এসছে। মেরি এবং জাহান দুজনেই রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে কি ঘটেছে বাইরে। ওয়াসেল চৌধুরী কৌতূহলী মুখে প্রশ্ন করলেন, কি হয়েছে প্রভাত? পূর্ণতাকে এভাবে ধরে রেখেছ কেন? প্রভাত পূর্ণতার হাত ঝাড়ি মেরে ছেড়ে দিয়ে বলল, আগামীকাল থেকে পূর্ণতা আর কলেজে যাবে না। কলেজ যাওয়া ওর টোটাল অফ। পূর্ণতা রাগে থর থর করে কাঁপছে। রাগী চোখে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ওয়াসেল চৌধুরী বললেন, কলেজে না গেলে লেখাপড়া কিভাবে করবে? প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, ওর প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রেখে দিব। বাসায় এসে পড়িয়ে দিয়ে যাবে। বাইরে গিয়ে লেখাপড়া করা লাগবে না। ওয়াসেল চৌধুরী বললেন, কিন্তু কেন? হয়েছে কি? প্রভাত পূর্ণতার আপাদমস্তক আরেকবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ও যতদিন না শালীন পোশাক ও পরিচ্ছদ পরবে ততদিন বাইরে যেতে পারবে না। কেন, পোশাকে কি সমস্যা? প্রভাত ওর বাবা চাচার দিকে তাকিয়ে বলল, কারণ তোমাদের মতো ভদ্রলোকের অভাব নেই রাস্তাঘাটে। তারা সুন্দরী মেয়ে দেখলে, এ ধরনের পোশাক পরা দেখলে শকুনের মতো নজর দিয়ে তাকিয়ে থাকে। কথাটা যেন ওয়াজেদ চৌধুরীকে উদ্দেশ্য করেই বলল প্রভাত। ওয়াজেদ চৌধুরীর মুখ কাচুমাচু হয়ে গেল। ওয়াসেল চৌধুরী বললেন, সে কথা পূর্ণতাকে বুঝিয়ে বললেই তো হয়ে যায়। প্রভাত ওয়াজেদ চৌধুরীর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, চাচা আপনার মেয়েকে বুঝান, খুব ভালো করে বুঝান। ও যেন এ ধরনের পোশাক আর না পরে। ওয়াজেদ চৌধুরী পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি এ ধরনের পোশাক আর পরবে না।
প্রভাত যা বলে তাই শোনো। পূর্ণতা রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, কেন আমি এ ধরনের পোশাক পরব না? আর কেন প্রভাতের কথা শুনব? কারণ প্রভাতের সাথে 2 দিন পরে তোমার বিয়ে হবে। প্রভাত তোমার স্বামী হবে। তাই প্রভাতের পছন্দ মতোই তোমাকে চলতে হবে। প্রভাতের কথাতে তোমাকে উঠতে হবে আর বসতে হবে। পূর্ণতা তেজি কণ্ঠে বলল, আপনি ভাবলেন কি করে আমার মায়ের জীবনটা যেভাবে কেটেছে আমার জীবনটাও সেভাবে কাটবে? আমার মাকে আপনি আপনার পায়ের নিচে রেখেছেন আর এখন চাইছেন আমাকে প্রভাতের পায়ের নিচে রাখতে। আমি কোনোদিন প্রভাতের কথায় উঠব না, বসব না। প্রভাতের একটা কথাও আমি কোনোদিন শুনব না। এ বংশের অর্ধাঙ্গী নামে কাজের মহিলা নিয়ে আসে। কাজের মহিলারও একটা সম্মান থাকে, কিন্তু এ বংশের বউদের এই সম্মানটুকুও নেই। জীবনে প্রথমবার পূর্ণতা ওয়াজেদের মুখের উপর কথা বলল। ভয় যে সামনে আসত না তার এমন সাহস দেখে ওয়াজেদের চারদিক কেমন ভূমিকম্পের মতো কাঁপতে থাকল। বাড়ির মেয়েবউরা মাথা নিচু করে থাকবে। যা বলা হবে তাই মাথা পেতে নিবে, এটাই নিয়ম ওয়াজেদের কাছে। কিন্তু আজ মুখের উপর তর্ক করাই রাগ মাথায় উঠল ওয়াজেদের। গায়ের সমস্ত বল প্রয়োগ করে পূর্ণতার ডান গালে থাপ্পড় মারল। আরেক গালে থাপ্পড় মারতে যেতেই প্রভাত ওয়াজেদের হাত ধরে ফেলল। শক্তভাবে ওয়াজেদের হাত চেপে ধরে ঝাড়ি মেরে হাত ছাড়ল। ওয়াজেদ প্রভাতের ঝাড়িতে দুপা পিছিয়ে গেল। আরেকটু হলে হাতই ভেঙে যেত। রান্নাঘর থেকে মেরি, জাহান, জয়নাব অবাক চোখে তাকিয়ে দেখছে। প্রভাত তো এমন ছেলে নয়। সে তার বাবা চাচার সাথে কোনো দিন কোনো বেয়াদবি করেনি। তবে আজ কেন এমন করল? ওয়াসেল স্তব্ধ হয়ে ছেলের চোখের দিকে তাকিয়ে আছে। এখনই যেন ভস্ম করে দিবে সব কিছু। ওয়াজেদ বুঝতে পারল না প্রভাতের এমন ব্যবহারের কারণ। সেও স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। প্রভাত পূর্ণতার দিকে দৃষ্টি মেলে সেই দৃষ্টি ওয়াজেদের দিকে নিক্ষেপ করে বলল, আপনি কোন সাহসে ওর গায়ে হাত তুললেন চাচা? আমি আপনাকে বুঝাতে বলেছি, শাসন করতে বলিনি। ও 2 দিন পরে আমার স্ত্রী হবে। আমার স্ত্রী সম্মান এত ঠুনকো নয় যে কেউ এসে গায়ে হাত তুলবে। ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু ওর গায়ে হাত তোলার অধিকার আপনার নেই। আপনি আপনার স্ত্রীর সাথে যে ব্যবহার করেন সেই ব্যবহার ভুলেও আমার স্ত্রীর সাথে করার চেষ্টা করবেন না। তাহলে পরিণাম খুব খারাপ হবে। আপনার জায়গা যদি অন্য কেউ হতো আমি তার হাত দুটো কেটে চাপাটি দিয়ে কুচি কুচি করে শকুন দিয়ে খাইয়ে দিতাম। একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, পূর্ণতা আমার স্ত্রী হবে, তাই শাসন করতে হলে আমি করব, অন্য কেউ নয়। পূর্ণতা আর 1 সেকেন্ডও দাঁড়াল না। কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। দোতলায় দাঁড়িয়ে আছে পুষ্প আর ওদের দাদি। পূর্ণতার সাথে পুষ্প আর দাদি পূর্ণতার রুমে প্রবেশ করল। প্রভাতের এহেম কথা শুনে বাড়ির সবারই চোখ কপালে উঠল। এ যেন অন্য এক প্রভাত। এই প্রভাতকে কেউ চিনে না। বাবা চাচার সাথে এ ধরনের ব্যবহার তো প্রভাত আগে কখনো করেনি। চৌধুরী বংশের কোনো ছেলে তো নিজের বউ নিয়ে এত সিরিয়াস না। নিজের বউকে এত সম্মান দিয়ে কথা বলে না। সবার মনের আঙিনায় একটাই প্রশ্ন উকি দিচ্ছে, প্রভাত কি তাহলে পূর্ণতাকে ভালোবাসে? সে তো এ বিয়ে তার বাবার কথা রাখতে বিয়ে করতে রাজি হয়েছে। জিনাতের মুখে মৃদু হাসি ফুটল। সে তো তার মেয়ের জন্য এমন ছেলেই চেয়েছিল। তার মতো যেন সারাজীবন অসম্মান নিয়ে বাঁচতে না হয় তার মেয়েকে। বিছানায় উপুর হয়ে পূর্ণতা কাঁদছে। কান্নায় বুক ভেঙে আসছে তার। ছোটবেলা থেকে মানসিক শান্তি বলে কিছুই সে পায়নি। একটু বুঝতে শেখার পর থেকে ভেবেছে বড় হয়ে সে এই নরক থেকে পালাবে। কোনো রাজকুমার এসে তাকে উদ্ধার করবে। তারপর নিজের মাকে এখান থেকে নিয়ে যাবে। মায়ের শেষ বয়সে অন্তত প্রশান্তি দিবে। কিন্তু বড় হতে না হতেই সে পথও বন্ধ হয়ে গেল।
বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে যে স্বপ্ন এতদিন দেখেছে তা বৈশাখের কাল বৈশাখীর মতো লণ্ডভণ্ড হয়ে গেল। পরিবার হল মানসিক শান্তির প্রথম স্তর। পরিবারে অশান্তি হলে ঘরে বাইরে কোথাও কোনো কাজে মন বসে না। মা বাবার ঝগড়ার ফলে সন্তানের মনে বিরূপ একটা প্রভাব পড়ে। সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়ে, তারা ছোটবেলা থেকে মানসিক বিকাশ ঘটাতে পারে না। পরিবারের সুখ শান্তি বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে পরিবারের একজন পুরুষের উপর। পুরুষ যদি নারীকে একটু বুঝে, স্ত্রীকে দাসী মনে না করে অর্ধাঙ্গ মনে করে, তাহলেই সংসারে সুখ শান্তিতে টিটুম্বর থাকে। পূর্ণতার গোটা জীবন গেল শান্তির অফসোস করতে করতে। এত টাকা পয়সা তো তার লাগবে না। একটা হতো দরিদ্র পরিবারের জন্ম হলেও যদি একটু সুখ পেত তবুও পূর্ণতা কোনো আফসোস করত না। সুখের অভাবে যে পড়েছে তার কাছে টাকা তুচ্ছ ব্যাপার। কারণ সে জেনে গিয়েছে টাকায় কোনোদিন সুখ পাওয়া যায় না। সুখ পাওয়া যায় একজন ভালো জীবনসঙ্গী পেলে। কাঁদতে কাঁদতে চোখে ঝাপসা দেখছে পূর্ণতা। হেঁচকি উঠে গিয়েছে। পূর্ণতার পাশেই বসে আছে প্রভাতের ছোট বোন পুষ্প আর ওদের দাদি। পুষ্প খুব শান্তশিষ্ট একটা মেয়ে। পূর্ণতার চেয়ে 1 বছরের বড় হবে। পুষ্প পূর্ণতার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, আর কাঁদিস না পূর্ণ। কেঁদে কি কোনো লাভ আছে? আমাদের কপালটাই তো এমন খারাপ। দেখিস না আম্মু আর চাচিয়ামা সারা জীবন এভাবে কেঁদে কেঁদে জীবন কাটালো। পূর্ণতা বিছানা ছেড়ে উঠে বসেই পুষ্পকে জড়িয়ে ধরল। কান্নার মাত্রা আরও খানিক বেড়ে গেল। কান্নাজড়ানো গলায় বলল, আমি মুক্তি চাই আপু এই নরক থেকে। আমি মুক্তি চাই। আম্মু আর চাচিয়াম্মার মতো এমন জীবন আমি চাই না। কলেজে যাই দামি ফোন নিয়ে, দামি পোশাক পরে, দামি গাড়িতে করে। মানুষ আমাদের দেখে আফসোস করে। ওদের মতো বিলাসবহুল সুন্দর জীবন যদি আমাদের হতো। অথচ ওরা জানে না আমরা ওদের দেখে আফসোস করি ওদের মতো কম টাকা থাকুক কিন্তু সুখী একটা জীবন পেতাম যদি। পুষ্প একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, কেউ কারো জায়গায় সুখী নেই। আমরা বাইরে থেকেই মানুষকে সুখী মনে করি। পুষ্প এবং পূর্ণতার দাদি চোখ গরম করে ওদের দুবোনের দিকে তাকিয়ে আছে। রাগে যেন ফুঁসছে। মুখ ঝামটা দিয়ে উত্তর দিল, তোরা দুবোন এমন ভাব করছিস যেন তোদের মাচাচিদের উপর জুলুম করা হয়। দুটোই তো ফকিরের মেয়ে। গায়ের চামড়া একটু ভালো দেখে এমন রাজপ্রাসাদের বউ হতে পেরেছে। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাচ্ছে সারা জীবন। একটা কাজ কর্ম নেই। এ বাড়িতে বিয়ে হওয়ার জন্য ওর 14 পুরুষের সংসার চলে যাচ্ছে। পুষ্প মোলায়েম কণ্ঠে বলল, বাবা আর চাচা যে ব্যবহার করে তার চেয়ে না খেয়ে থাকা ভালো। দাদি আবার ফোঁস করে উঠে বললেন, কি ব্যবহার করে রে? পুরুষ মানুষ হল সংসারের রাজা। আর মহিলারা ঘরের দাসী। সামান্য ওইটুক কথা গায়ে শয়ানো কি এমন ব্যাপার? ফেরাউনের মতো তো করছে না। পূর্ণতা চোখের পানি মুছে বলল, সব এই বেটে বুড়ির দোষ। এই খচ্চর মহিলাকে যদি দাদা বিয়ে না করত তাহলে এই পরিবারের অশান্তি কিছুটা কমত। দাদি আবার ও ফোঁস করে উঠে বললেন, কি বললি আমি খচ্চর আমি বেটে? এত বড় কথা। ওয়াজেদকে যদি আমি না বলি? তোর ব্যবস্থা করতে হবে। যাও, এখনই যাও। দাদি পূর্ণতার দিকে তাকিয়ে বলল, মেয়ে মানুষের এত দাপট ভালো না। মেয়ে মানুষ তুই। কণ্ঠ এমন বাজপাখির মতো হবে কেন? আয়নায় গিয়ে দেখ এক গালে 5 আঙুলের দাগ বসেছে। আরেক গালে না বসা পর্যন্ত শান্তি হচ্ছে না। পুষ্প বরাবরই শান্তশিষ্ট আর বিনয়ী। রাগ হলেও শান্ত কণ্ঠেই কথা বলে। পুষ্ট শান্ত কণ্ঠে বলল, দাদি আমরা না তোমার ছেলের সন্তান। তুমি আমাদের সাথে কেমন ব্যবহার করো? মানুষের দাদিকে দেখি পুতনিদের নিয়ে কত হাসি আনন্দ করে। তুমি সারাক্ষণ আমাদের সাথে কর্কশ ভাষায় কথা বলো। ছোটবেলা থেকে আমরা মেয়ে বলে কথা শোনাচ্ছ। ভাইয়াকে যতটুক ভালোবাসো তার 1 বিন্দু পরিমাণ আমাদের ভালোবাসনি।
মেয়ে হয়েছি বলে এত অবহেলা করো কেন? প্রভাতে বংশের প্রদীপ জ্বালাবে, আর তোরা কি করবি? বসে বসে অন্য ধ্বংস করছিস। তোরা দুটো যদি ছেলে হতি, চৌধুরী পরিবারের আর দুটো লাঠি বাড়ত। আমার প্রভাত একা কি করবে সেই চিন্তায় আমার ঘুম হয় না। আর ওয়াজেদের তো বংশই বৃদ্ধি পেল না। ছেলেটার নাম বলার মতো কেউ আর এ পুরীতে থাকবে না। পূর্ণতা সব সময় তেজি স্বভাবের। সে পুষ্পর মতো শান্তশিষ্ট ভদ্র নয়। কথা পড়লেই উত্তর দেয়। পূর্ণতার ইচ্ছা করছে দাদির গলা টিপে দিতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমার ওয়াজেদের বংশ কিভাবে এগোলো না? পুত্র সন্তান না থাকলে এগোবে কিভাবে? আগে যদি জানতাম জাহান অমন বাজা হবে তাহলে কি আর বিয়ে করাতাম? বাহ, একটা মেয়ে থাকতেও তুমি তাকে বাজা বলছো। এতই যখন পুত্র সন্তানের দরকার, আবার বিয়ে দিলে না কেন তোমার ছেলেকে? চৌধুরীরা কেউ দুইবার বিয়ে করে না। এই বংশের একটা সুনাম আছে। দুইটা বিয়ে করতে পারে না, আবার 200 মহিলাদের কাছ দিয়ে বেড়ানোর নীতি আছে। তুই কিন্তু মুখ সামলায় কথা বলবি পূর্ণতা। খুব বুলি ফুটেছে তোর মুখের। প্রভাতের সাথে তোর বিয়ে হোক, বলবো চাপা ভেঙে সোজা করতে। পুষ্প মৃদু হেসে বলল, দাদি, চৌধুরীদের রীতিনীতি কিন্তু এইবার পাল্টে যাবে বলে মনে হচ্ছে। ভাইয়া মনে হয় না কোনোদিন তার বউ এর গায়ে হাত তুলবে। ওর শরীরে চৌধুরী বংশের রক্ত বইছে। সময় হলে ঠিকই বংশের পরিচয় দিবে। পূর্ণতা বলল, তোমার কি মরণের ভয় নেই? কোথায় নিজের ছেলেদের বুঝিয়ে সংসারে শান্তি রক্ষা করবা? সেটা না করে তাদের উস্কে আরও অশান্তি সৃষ্টি করেছ। এখন আবার পুতার পেছনে লেগেছ। তুই কি বলতে চাস এই সংসারের অশান্তি আমি করছি? তুমি ছাড়া আর কে করছে? একটা কথা মনে রেখো, তোমার যা কুকীর্তি ছেলের বউরা দেখবে বলে মনে হচ্ছে না। বিছানায় পড়লে গু খেয়ে মরতে হবে। আর যদি প্রভাতের সাথে আমার বিয়ে হয়েই যায়, আমার আর প্রভাতের মাঝে নাক গলাতে আসলে সোজা বৃদ্ধাশ্রমে রেখে আসব। দাদির চোখ কপালে উঠল। এ বাড়িতে এত বড় কথা কেউ তাকে আগে বলেনি। তার মুখের উপর কেউ কথা বলে না। এত বড় কথা প্রথমবার কেউ বলল। ঝাঝালো কণ্ঠে বলল, কি কি বললি তুই? এত বড় কথা? তোর বিচার আজ যদি ওয়াজেদ না করে, এ বাড়ি আমি আর থাকব না। যাও, বুড়িকালে কে তোমাকে বিয়ে করে দেখো। এই যুগ হলে কেউ ফিরেও তাকাত না। যে হিংসুটে মহিলা তুমি, আর যে বেটে মানুষ তুমি। পুষ্প চিমটি কেটে বলল, আর খেপাস না। দাদি চলে গেলে পূর্ণতা পুষ্পকে বলল, আচ্ছা আপু, দাদি এমন কেন? উনিও তো মেয়ে। মেয়ে হয়ে মেয়েদের হিংসে করে কেন? কেন সারা জীবন নিজের ছেলেদের উস্কানিমূলক কথা বলে? পুষ্প পূর্ণতাকে খুব আদর করে। বোঝা যায় না ওরা দুই মায়ের পেটের সন্তান। পূর্ণতার মাথায় হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, উনিও দাদার পায়ের নিচে থাকত। আগের যুগের মানুষ। লেখাপড়া জানে না। উনি যে কালচার মেনে এসছে ওই কালচারই বিশ্বাস করে। তবুও আপু, আরও অনেক অশিক্ষিত মুরব্বী মানুষ আছে। তারা তো অমন নয়। দুনিয়াতে ভালো আর খারাপ মানুষ যুগে যুগে জন্ম নিবে। জানি না আমাদের দাদি কেন এমন হলো। দাদি কিন্তু একটা কথা ঠিকই বলেছে আপু। প্রভাত ভাই চৌধুরী বংশের ছেলে। দিন শেষে সেও বাবা চাচার মতো হবে। পুষ্প হেসে বলল, ধুর পাগলি। আমি ভাইয়ার মাঝে অন্যরকম কিছু দেখছি। আমার মনে হয় ভাইয়া তোকে ভালোবাসে পুষ্প। বাবা চাচাদের কোনো গুণাবলী ভাইয়ার মাঝে নেই। কি যাতা বলছো? ভালোবাসবে কেন? সে তো চাচার হুকুম মানতে বিয়ে করছে। আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য রয়েছে। আমাদের যা দেখাচ্ছে আমরা তাই দেখছি, কাহিনী হয়তো ভিন্ন। কেন আপু? তুই দেখ, সজল ভাই তোকে পছন্দ করে।
বাবা নিজেদের মাঝে বিয়ে শাদী পছন্দ করে না বলে ফুপিকে কত কথা শোনাল। এইদিকে হুট করেই ভাইয়ার সাথে তোর বিয়ের ঘোষণা দিল। কাহিনী কিছু আছে। কাহিনী হলো আমাকে নিয়ে রাজনীতি চলছে এই পরিবারে। বিয়ে নামক রাজনীতি। আমি মরে যাব আপু, তবুও এই চৌধুরীদের রক্ত যার শরীরে আছে তাকে বিয়ে করব না। আমার ঘৃণা হয় কেন আমি এই পরিবারে জন্ম নিলাম। কেন নিলাম আপু? আমাদের কপালে এমন ছিল রে পুষ্প। দুপুরে পূর্ণতা খাবার খেলনা। শুয়ে শুয়েই মন খারাপ করে কাটিয়ে দিল। জাহান অনেক সাধাসাধি করেও পূর্ণতাকে খাবার খাওয়াতে পারেনি। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে এ বাড়িতে থেকে যাওয়া জাহানের। রাতে ওয়াজেদ বালিশ হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে। চোখ মুখ গম্ভীর আর থমথমে। জাহান পা টিপে দিচ্ছে। 2 ঘন্টা হয়ে গিয়েছে একভাবে পা টিপে যাচ্ছে। হাত লেগে এসছে। তবুও পা টিপে যাচ্ছে। জাহানের আজ ভীষণ মন খারাপ। চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াজেদ খেয়াল করল জাহানের চোখে পানি। জাহানের মুখের দিকে খানিক সময় তাকিয়ে বলল, তোর চোখে পানি কেন? আবার কি নাটক শুরু হইছে? জাহান ফুপিয়ে কেঁদে উঠে বলল, একটাই তো মেয়ে আপনার। মেয়ে ছাড়া আপনার আর কে আছে? আপনি কি তারেও দাসী বানায় রাখতে চান? মেয়ের আবার কি হলো? তুই কি সব কিছুতে দাসী দেখতে পাস? প্রভাতের সাথে বিয়ে হবে, এর চেয়ে ভালো ওর জন্য কি হবে? ওয়াজেদ সিগারেট টানছে আর কথা বলছে। আপনার কি ঠিক হইছে ওইভাবে মেয়েটার গায়ে হাত তোলা? 5টা আঙুল বসে গেছে। মেয়েটা সারাদিন আজ কিচ্ছু খায়নি। আপনি তো একবার গিয়ে সাধতে পারতেন। তাহলে মেয়েটার কষ্ট কমে যেত। বাপ হয়ে একটা থাপ্পড় দিয়েছি। এতে না খেয়ে থাকার কি আছে? ক্ষুধা লাগলে এমনিই খেয়ে নিবে। মেয়েটা খায়নি। আপনি ওর গায়ে হাত দিয়ে কিভাবে খাবার খেলেন? একবারও ভাবলেন না মেয়েটা না খেয়ে কষ্টে আছে? ওয়াজেদ উঠে বসল। জাহানের মুখের কাছে মুখ এনে চাপা কণ্ঠে বলল, মেয়ে নিয়ে এত ভেবে কি হবে? পারিস নাই তো 2-4টা সন্তানের জন্ম দিতে? রাস্তায় একটা বিপদ হলে কি লাঠি ধরতে পারবে? উল্টা রাস্তায় বের হলেই আরেক চিন্তা, কোন ছেলের সাথে কথা বলবে, কার সাথে মেলামেশা করবে, অঘটন না ঘটে যায়। সন্তান কি আমি ইচ্ছা করে নিইনি? আল্লাহ না দিলে আমি কি করব? তোরে বিয়ে করে আমার পুরো জীবনটাই লস। না পেরেছিস পুত্র সন্তানের মুখ দেখাতে। না পারিস ঠিকমতো শারীরিক চাহিদা মেটাতে। তোর জন্য বিভিন্ন হোটেলে গিয়ে গিয়ে লাখ লাখ টাকা নষ্ট করতে হয় আপনার। ছি, এই বয়সে এসেও আপনি এসব করে বেড়ান। মেয়ে বড় হয়েছে। বিয়ে সামনে। আপনার কি একটুও লজ্জা করে না? আপনি এসব করেন, আপনার জামাই যদি এসব করে তখন কি করবেন? ওয়াজেদ জাহানের মুখে লাথি মেরে বলল, কুত্তার বাচ্চা! এই বয়সে মানে কি? যতকাল আমার শরীরে চাহিদা থাকবে ততকাল মেটাব। তোর মেয়ে যদি তোর মতো অকর্মণ্য হয়ে থাকে, জামাই তো এসব করে বেড়াবেই। এক লাথিতে জাহান নিচে পড়ে গেল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, শুধুই কি আমার দোষ? আপনি তো বিয়ের প্রথম থেকেই নারী লোভী। কত লাগে আপনার? ওয়াজেদ উঠে এসে ইচ্ছামতো লাথি মারতে থাকল জাহানকে। মুখ খুললেই এইভাবে মার খেতে হয় তাকে। ওয়াজেদ লাথি গুথা মেরে বাহিরে চলে গেল। জাহান ঘরের কোণে পড়ে গুঙাতে থাকল। ওয়াজেদ আজ আর ফিরবে না। কোন না কোনো হোটেলে গিয়ে রাত কাটাবে। প্রভাতের দাদি জামেলা আজ ঘর থেকে বের হচ্ছেন না। দুপুর থেকে রাগে ফুলে আছেন। সে রাতের খাবার খাবে না। পূর্ণতার বলা এত বড় কথার বিচার হলে সে এ বাড়ির অন্য মুখে তুলবে না। জাহান আর মেরি ভয়ে ভয় আছে। বাড়িতে কি অশান্তি হবে আজ তার ঠিক নেই। জমেলা এমনিই তিল থেকে তাল সৃষ্টি করে। জাহান আর মেরিকে সারাজীবন অত্যাচার করে আসছে।
জোমেলার ঘরের সামনে দাঁড়িয়ে আছে জাহান, মেরি, পুষ্প, জয়নাব আর ওয়াসেল চৌধুরী। বাইরে থেকে সবাই দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু দরজা খুলছে না। ওয়াসেল চৌধুরী জয়নাবের দিকে তাকিয়ে বলল, প্রভাতকে ডেকে নিয়ে আসো। প্রভাত ডাকলে দরজা খুলবে। জয়নাব দ্রুত পায়ে গিয়ে প্রভাতকে ডেকে আনল। প্রভাতের পরনে 3/4, গায়ে কালো গেঞ্জি। এসে বলল, কি হয়েছে বাবা তোমার মায়ের? দরজা লাগিয়েছে কেন? পূর্ণতা মায়ের সাথে বেয়াদবি করেছে। মা সে কারণে খুব কষ্ট পেয়েছে। শোনো প্রভাত, পূর্ণতাকে তুমি বিয়ে করতে চলেছ। তুমি যেহেতু বলে দিয়েছ পূর্ণতাকে তুমি ছাড়া কেউ কিছু বলতে পারবে না, তাই এই বেয়াদবির শাস্তি তুমিই দিবা। পূর্ণতা যেন তোমার দাদির কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এখন থেকেই পূর্ণতাকে সোজা করে রেখো, না হলে পরে পস্তাবে। চৌধুরী বাড়ির ছেলেরা সিংহের মতো বাঁচে। বউয়ের আঁচল ধরে কেউ চলে না। প্রভাত এত সময় তার বাবার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। বাবার দিকে তাকিয়ে বলল, আমি আজই পূর্ণতাকে বুঝিয়ে দিব বাবা ওর পজিশন কোথায়, আর কিভাবে ওর জীবন চলতে হবে। হ্যাঁ, বুঝিয়ে দাও। জাহান ওয়াজেদের মার খেয়ে এসে এখন মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করছে। মেরি বলল, ভাবিস না, প্রভাত কিছুই বলবে না পূর্ণকে। প্রভাত খুব জোরে পূর্ণতার নাম ধরে ডাকছে, পূর্ণতা এখনই দাদির ঘরের সামনে এসো, না হলে ঘরের দরজা ভেঙে তোমাকে বের করে আনব। পূর্ণতা প্রভাতের কণ্ঠ শুনে রুম থেকে বেরিয়ে এল। দাদির রুমের সামনে এসে চোখ গরম করে তাকিয়ে বলল, এভাবে হুঙ্কার ছাড়ছেন কেন প্রভাত ভাই? এখনই জানতে পারবে, ওয়েট। প্রভাত দরজায় টোকা দিয়ে ডাকছে, দাদি বেরিয়ে এসো, দেখি কি হয়েছে, এখনই বিচার হবে। জোমেলা দরজা খুলে থমথমে মুডে দাঁড়াল। জোমেলা বেশ খানিকটা শট। প্রভাত ঝুঁকে জোমেলার মুখের কাছে মুখ নিয়ে বলল, কি হয়েছে তোমার? ঘরে দরজা লাগিয়েছ কেন? পূর্ণতা কি বলেছে তোমাকে? জোমেলা পূর্ণতার দিকে তাকিয়ে বলল, বল প্রভাতকে আমাকে কি বলেছিস? পূর্ণতা কিছুটা ভয় পাচ্ছে। দাদিকে একটু বেশি বলা হয়ে গিয়েছিল। চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। প্রভাত বলল, দাদি তুমি বলো ও কি বলেছে? ওর এত বড় সাহস আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়। প্রভাত পূর্ণতার দিকে তাকাল। পূর্ণতার ভীত মুখটা দেখে মায়া হল। পূর্ণতার কাছে এগিয়ে গিয়ে পূর্ণতার ডান হাতের কবজি চেপে ধরে দাদির সামনে এনে বলল, তুমি কি দাদিকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাও? পূর্ণতা মুখ কাচুমাচু করে বলল, না মানে? আরে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যদি এই জোমেলা বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করব। আমি তোমার সাথে এক হয়ে এই বুড়িকে রেখে আসব। তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে। এসব কি বলছেন প্রভাত ভাই? তুমি এই বুড়িকে বৃদ্ধাশ্রমে না রেখে এসে মুখে কেন বলেছ বুঝলাম না। এজন্য তোমার শাস্তি পাওয়া উচিত। জাহান, মেরি, পুষ্প, জয়নাব, ওয়াসেল সবাই হা করে তাকিয়ে রইল প্রভাতের দিকে। তারা এ কোন প্রভাতকে দেখছে? ওয়াসেল চোয়াল শক্ত করে বলল, তুমি এসব কি বলছো প্রভাত? একদম ঠিকই বলছি। তোমার মাকে বাংলা ভাষায় বুঝিয়ে দাও আমার বউকে যেন ভুলেও কোনোদিন বাজে কথা না বলে। নিজের ছেলের বউদের সাথে যা করেছে আমার বউয়ের সাথে যেন সেসব ভুলেও না করতে যায়। তোমার মাকে আমি বলেছি আমার হয়ে কথা বলতে। আমার বউ আমার পায়ের নিচে থাকবে সে কথা বুঝাতে বলেছি তোমার মাকে। আমার বউ ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরীর বউদের মতো পায়ের নিচে নয়, মাথার উপরে থাকবে। আমার বউ দাসী নয় বরং রানী হয়ে থাকবে। মাইন্ড ইট। বলেই প্রভাত পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল প্রভাতের দিকে। চৌধুরী বংশে এ কোন প্রভাতের জন্ম হল? এ বংশে ইতপূর্বে বউ নিয়ে এত বাড়াবাড়ি তো কোন ছেলে করেনি। জাহানের ঠোঁটের কোণে হাসি ফুটল। তবে কি তার মেয়ের জীবনটা এই চৌধুরী বাড়িতেই রানীর মতো করে কাটবে?
আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনাকে না বলেছি আমাকে স্পর্শ করবেন না আপনি। পূর্ণতা রুক্ষ কণ্ঠে কথাটা প্রভাতকে উদ্দেশ্য করে বলল। প্রভাত পূর্ণতার কথায় কোনো হেলদোল প্রকাশ করল না। চুপচাপ পূর্ণতার হাত চেপে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে পূর্ণতা সেটা আন্দাজ করতে পারছে না। যেদিন থেকে প্রভাতের সাথে তার বিয়ের কথাবার্তা শুরু হয়েছে সেদিন থেকে প্রভাতের স্পর্শ বিষাক্ত লাগে তার কাছে। চৌধুরী পরিবারের কোনো ছেলের সাথে তার বিয়ে হবে ভেবেই তার শরীর ঘৃণায় রি রি করছে। পূর্ণতা হাত টানাটানি করছে প্রভাতের থেকে নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু পারছে না। পুরুষালী হাতের শক্ত বাঁধন থেকে কি চাইলেই মুক্তি পাওয়া যায়। প্রভাত হাত ছাড়ছে না দেখে পূর্ণতা বুদ্ধি করে বসে পড়ল যাতে প্রভাত তাকে টানতে টানতে নিতে পারে। পূর্ণতা আকস্মিক বসে পড়ায় প্রভাতের চলন্ত পা দুটো থেমে গেল। কারণ বসা একজন মানুষ যদি তার সম্পূর্ণ বল প্রয়োগ করে মাটি কামড়ে পড়ে থাকে তার হাত ধরে টেনে নেওয়া সম্ভব নয়। প্রভাত পূর্ণতার হাত ছাড়ল না। হাত ধরা অবস্থায় পূর্ণতার দিকে ঘুরে দাঁড়াল। গম্ভীর দৃষ্টিতে তাকাল পূর্ণতার দিকে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ। পূর্ণতার দুচোখের দৃষ্টি জুড়ে বিরক্তির ছড়াছড়ি। সে ভয়ঙ্কর রকমের বিরক্ত চাহনিতে তাকিয়ে আছে প্রভাতের দিকে। প্রভাত কিছুক্ষণ গম্ভীর দৃষ্টি স্থির রাখল। কিন্তু তাতেও পূর্ণতা উঠল না। এবার গম্ভীর কণ্ঠে বলল, উঠে দাঁড়াও পূর্ণ, সোজা আমার সাথে চলো। না হলে তোমাকে এভাবে টান দিলে তোমার হাত ছিঁড়ে যাবে। তুমি ভালোভাবেই জানো আমার গায়ের শক্তি কোনোকালেই কম ছিল না, আজও নেই। পূর্ণতা বিরক্তিভরা চাহনি নিয়ে তাকিয়ে বলল, উঠব না আমি। কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে আমাকে? প্রভাত খানিকটা ঝুঁকল। পূর্ণতার মুখের কাছে মুখ আনল। আচমকা পূর্ণতার গালের সাথে গাল মিশিয়ে একটা আলতো ঘষা দিল। মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে প্রভাতের। পূর্ণতা দাড়ির খোঁচায় কিছুটা ব্যথা পেল। প্রভাতের গালে হাত দিয়ে ঝাড়া মেরে সরিয়ে দিল। প্রভাত বলল, জাহান্নামে নিয়ে যাচ্ছি। কোনো প্রবলেম। স্বামীর সাথে যেখানেও যাও পাপ হবে না। পূর্ণতা বিরক্তিভরা মুখের অদল নিয়ে বলল, আপনারা এমনিতেই সবাই জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। চৌধুরী বাড়ির সব ছেলেরা এমনিই জাহান্নামে যাবে। তাহলে চৌধুরী বাড়ির মেয়েরা জান্নাতে যাচ্ছে কনফার্ম। এই জন্য তোমাকে বিয়ে করছি, যেন তোমার সাথে জান্নাতে যেতে পারি। এইবার ওঠো কুইক। প্রভাত হাতের তুড়ি বাজিয়ে কথাটা বলল। আমি বললাম তো যাব না আপনার সাথে। আর কতবার বলবো? হাত জোরে টান দিলে কিন্তু সত্যি ছিঁড়ে যাবে পূর্ণ। পূর্ণতা তীব্র মেজাজ দেখিয়ে বলল, ছিঁড়ে ফেলুন আমার হাত, তবুও যাব না। প্রভাত পূর্ণতার দিকে চোখ বুলিয়ে নিয়ে দুষ্টু হাসল। হেসে বলল, তোমার হাত ছিঁড়ে ফেললে আমাকে আদর করবে কি দিয়ে বোকাচন্দ্রিমা? নিজের বরকে আদর করতে না পেরে পড়ে নিজেই ছটফট করবে। আদর করার জন্য হাতের প্রয়োজনীয়তা অনেক বেশি জরুরি। হাত ছাড়া কোনো আদরই পারফেক্ট হয় না। আদর শব্দটা শুনে পূর্ণতার শরীর রিরি করে উঠল ঘৃণায়। শব্দটা তার কানে বিশ্রী শোনাল। এটা যেন নিকৃষ্ট একটা ভাষা। তার ধারণা অসভ্য, অভদ্র ছেলেরাই এসব ভাষা ব্যবহার করে। তাই অতি বিরক্ত মুখের অবয়ব নিয়ে অন্যদিকে তাকাল। প্রভাতের ঠোঁটের কোণে দুষ্টু হাসির মাত্রা ক্রমশ তীব্রতা পেল। পূর্ণতার এই রাগী চেহারাটা দেখার জন্যই এসব বলে। পূর্ণতার রাগের আগুনে ঘি ঢালতে প্রভাত তার অনামিকা আঙুল দিয়ে পূর্ণতার হাতের বাহু থেকে স্লাইড করতে করতে কবজি পর্যন্ত নামাল। খানিকটা ফিস ফিস শব্দে বলল, এই কচি সুন্দর নরম হাতের মালিক কি সোজা কথায় যাবে নাকি আমাকে অন্যভাবে নিতে হবে? পূর্ণতা সাথে সাথেই প্রভাতের দিকে তাকাল। কারণ পূর্ণতা জানে প্রভাতের কথা না শুনলে সে কোলে তুলে নেয়। এখনই এমন কিছু করতে পারে। পূর্ণতা উঠে দাঁড়াতে যাবে তখনই প্রভাত পূর্ণতাকে পাজা কোলে তুলে নিল। কোলে তুলে সোজা সদর দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল।
পূর্ণতা বুঝতে পারছে না প্রভাত তাকে কোথায় নিয়ে যাচ্ছে। হাত পা ছোড়াছুড়ি করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। প্রভাত পূর্ণতাকে নিয়ে সোজা বাড়ির পেছনের গেস্ট হাউজের দিকে নিয়ে যাচ্ছে। গেস্ট হাউজে এ বাড়ির মেয়ে বউরা কেউ কখনো পা রাখতে পারেনি। চৌধুরী পরিবার প্রায় 3 যুগ ধরে এলাকা শাসন করছে। প্রাচীনকাল থেকেই তারা অঢেল সম্পত্তির মালিক। মেইন শহর থেকে একটু দূরে বৃহত্তর জায়গা জুড়ে চৌধুরী মহল। একই জায়গা তাদের 3টা বাড়ি। একটা বাড়িতে শেওলা পড়ে গিয়েছে। অনেক পুরনো 3তলা বিশিষ্ট বাড়ি। পুরনো বাড়িতে এ বাড়ির কাজের লোক সহ কাজে সাহায্য সহযোগিতার জন্য যারা থাকে তারা বসবাস করে। নতুন করে একটা করা হয়েছে যেটায় প্রভাতদের পরিবার বসবাস করে। আর একটা হলো গেস্ট হাউস। এই গেস্ট হাউজে বিভিন্ন ব্যবসায়িক আলাপ আলোচনা হয়। বিভিন্ন জায়গা থেকে যখন ব্যবসায়িক লোক আসে তখন এই গেস্ট হাউজে রেখেই আপ্যায়ন করা হয়। এখানের আপ্যায়নগুলা অন্য রকমের হয়। বিজনেস পার্টনারদের জন্য মদ আনা হয়। তাদের রাতের বিনোদনের জন্য বিভিন্ন মেয়ে ভাড়া করে এনে দেওয়া হয়। কখনো কখনো বাইরে থেকে এসে কেউ 7 দিনও থাকে। সাথে কোনো মেয়ে নিয়েও আসে। 7 দিনই মেয়ে নিয়ে থাকে। যাওয়ার সময় পেছনের দিকের গেট দিয়ে আবার চলে যায়। 5 বিশিষ্ট বাড়ির ভেতরে আসলে কি ঘটে বাইরের কেউ জানতেও পারে না। আর গেস্ট হাউজের ব্যাপারে কেউই জানে না। ওখানে ভিআইপি গেস্ট ছাড়া এলাও করে না। সাধারণ আলাপ আলোচনা যা হওয়ার তা মেইন বাড়িতেই হয়। প্রভাত পূর্ণতাকে নিয়ে গেস্ট হাউজে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজার সিটকিনি লাগাতে দেখে পূর্ণতার বক্ষ কম্পিত হল। বুকের মাঝে টিপ টিপ শব্দ হচ্ছে। প্রভাত তার সাথে কি করতে চায় কিছুই বুঝতে পারছে না। প্রভাত পূর্ণতাকে একটা বেডরুমে নিয়ে গেল। বিছানার উপর বসিয়ে দিয়ে নিজেও বসল। হাতের কবজি ভাঁজ করে বলল, উফ, হাত ব্যথা হয়ে গিয়েছে। এতটুকু মেয়ে তুমি, ওয়েট তো কম না। দুশ্চিন্তায় পূর্ণতা পাগল হয়ে যাচ্ছে। প্রভাত এত রাতে তাকে কি উদ্দেশ্য নিয়ে এল? খানিকটা নার্ভাস কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে কেন এনেছেন? কেন বুঝতে পারছো না? আমি জানি তো চৌধুরী বংশের ছেলে আপনি। চরিত্র কিভাবে ভালো হবে? প্রভাত ফ্লোরে হাঁটু গেড়ে বসল। পূর্ণতার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকাল। পূর্ণতার চোখের তারা চিকচিক করছে। কালো মণি দুটোতে ভয়ের ছাপ। ফর্সা ছিপছিপে গড়নের গোলগাল দেখতে মেয়েটা। প্রভাতের গায়ের রং ও ফর্সা, লম্বা সুদর্শন দেখতে। প্রভাতের পূর্ণতার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে একদমই অকারণে। পূর্ণতা আবার বলল, আমাকে এখানে কেন এনেছেন? প্রভাত শীতল কণ্ঠে বলল, মন ভরে দেখব বলে। জীবনে দেখেননি আমাকে। দেখেছি কিন্তু মন ভরে দেখার সুযোগ পাইনি। প্রভাত খেয়াল করল পূর্ণতার গালে হালকা লাল দাগ এখনো আছে। কিছুক্ষণ পূর্ণতার গালের দিকে তাকিয়ে থেকে আকস্মিক পূর্ণতার গালে হাত রাখল। পূর্ণতা সাথে সাথে কেঁপে উঠল। বুকের মাঝে টিপ টিপ শব্দ বেড়ে গেল। প্রভাত পূর্ণতার গালে হাত বুলিয়ে বলল, তোমার বাপকে ইচ্ছা করছে খুন করে ফেলি। বেঁচে গেল বউয়ের বাপ বলে। যে গালে আমি চুমুতে চুমুতে ভরিয়ে দিব সেই গালে কাউকে ফুলের টোকা দিতে দিব না। পূর্ণতা আশ্চর্যজনক ভঙ্গিতে তাকিয়ে প্রভাতের কথা শুনছে। প্রভাত এসব কি বলছে তাকে? প্রভাত আবার তাকে বলল, তোমার এই গাল দুটো ভীষণ প্রিয় আমার। একদম ফুটন্ত গোলাপের মতো। এভাবে প্রেমিকের মতো কথা বলছেন কেন? এখানে কেন এনেছেন সেটা বলুন। অপেক্ষা করো, জানতে পারবে। প্রভাত উঠে দাঁড়াল। দরজার কাছে গেল। দরজা খুলে বেশ জোরে ডাকল, শরীফ, খাবার এনেছিস? শরীফ এগিয়ে এসে বলল, জি ভাই এনেছি। যা যা অর্ডার দিয়েছিলেন সব এনেছি। যা ভেতরে গিয়ে রেখে আয়। শরীফ একে একে সব খাবার ভেতরে রেখে আসল। পূর্ণতার চোখ কপালে উঠল।
সে বিস্মিত হয়ে সব খাবারের দিকে তাকাল। প্রভাত বলল, সারাদিন না খেয়ে থেকে কি স্বাস্থ্যমন্ত্রী হতে চাও? চুপচাপ খাবার খেয়ে নাও। আমি খাব না। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে তা আমাকে এখানে এনেছেন কেন? আমাকে খেয়ে ফেলতে চান নাকি? অবশ্যই খেতে চাই। কিন্তু তোমার ঠোঁটে তো লিপস্টিক নেই। মানে? মানে ছেলেরা মেয়েদের লিপস্টিক খেতে পছন্দ করে। কথাটা আমার মুখে খারাপ শোনালেও এটাই কিন্তু চিরন্তন সত্য। ছি ছি, আমাকে এসব বলছেন? তাহলে কাকে বলবো? তোমার বাবার মতো বাজারের মেয়েদের বলবো। পূর্ণতা রাগে থরথর করে কাঁপছে। তার মুখে কোনো ভাষা নেই। প্রভাতের মুখে মৃদু হাসি। সে পূর্ণতার রাগ উপভোগ করছে। কিছুক্ষণ পর বলল, এখনো বিয়ে হয়নি। বাড়িতে সবার সামনে এত রোমান্টিকভাবে সেধে খাওয়াতে পারতাম না। এমনি সবাই আমাকে বউ পাগল ভাবছে। দুদিন পর আবার ওয়াসেল চৌধুরী আমাকে পাগলা না ভেবে পাগলা গারদে দিয়ে আসে, সেই চিন্তায় আছি। প্রভাত শীতল চোখে পূর্ণতার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার হাতে এখন দুইটা অপশন পূর্ণ। হয় এই ক্ষুধার্ত মানুষটাকে খাইয়ে দিবে, নয় এই ক্ষুধার্ত মানুষটার হাতে তোমাকে খাবার খেতে হবে। বলো কোনটা করবে? চুজ করো কুইক। পূর্ণতা আশ্চর্যজনকভাবে তাকালো প্রভাতের প্রস্তাব শুনে। যেখানে সে প্রভাতকে দুচোখে সহ্য করতে পারছে না, সেখানে প্রভাতের হাতে খাবার খাওয়া বা প্রভাতকে খাইয়ে দেওয়ার কথা প্রভাত কল্পনা করল কিভাবে? রাগে চোখ দুটো জল জল করছে পূর্ণতার। দাঁতে দাঁত চেপে বলল, আপনার শখ দেখে আমি জাস্ট আশ্চর্য হচ্ছি। মানুষ এমন অদ্ভুত শখ কিভাবে করে? প্রভাত ডান ভ্রু কুঁচকাল। কয়েক সেকেন্ড পূর্ণতার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, শখ? শখ ছাড়া আমার কাছে তো ভিন্ন কিছুই মনে হচ্ছে না। প্রভাত মৃদু হাসল। নিঃশব্দে ঠোঁটের এক কোণায় খানিকটা হাসির ছড়াছড়ি। হাসির মাত্রা বাড়াল। হাসতে হাসতে পূর্ণতার চোখে তাকিয়ে বলল, প্রভাত চৌধুরীর কোনো শখ অপূর্ণ আছে দেখেছ তুমি? প্রভাত চৌধুরীর শখ মানে তার জিদ। আমার জিদের ভয়াবহতা সম্পর্কে কি নতুন করে ক্লাস নিতে হবে? পূর্ণতা তাচ্ছিল্যর সুরে হাসল। চোখের চাহনিতেও তাচ্ছিল্য। হেসে বলল, খুব প্রাউড ফিল করছেন তাই না নিজের পাওয়ার নিয়ে? পূর্ণতা চৌধুরী আজ আপনার এই শখ আর জিদ অপূর্ণ রাখবে। না আমাকে খাইয়ে দিতে পারবেন, না আমার হাতে খেতে পারবেন। দুটোর কোনটায় আজ করতে পারবেন না। চ্যালেঞ্জ করছো? যদি বলেন চ্যালেঞ্জ তাহলে চ্যালেঞ্জ, যদি বলেন জিদ তাহলে জিদ। প্রভাত সামনে চুল পেছনের দিকে উজিয়ে দিয়ে আবার ও মাদকভরা দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে হাসল। সদ্য গজানো দাড়িতে হাত বুলাল। মুচকি হেসে বলল, ইন্টারেস্টিং পূর্ণতা। ভেরি ইন্টারেস্টিং। এতদিন কোথায় ছিলে তুমি? প্রভাত চৌধুরী চ্যালেঞ্জিং কাজ করতে খুব পছন্দ করে। তোমার এই চ্যালেঞ্জ আমাকে তোমার প্রতি আরও ইন্টারেস্টেড করে তুলল। আমার তো তোমার মতোই বউ চাই। একবার নয় 1000 বার চাই। বাইরে হাবিজাবি দলের সাথে গেম খেলে খুব একটা মজা পাচ্ছি না। খুব সহজে সারেন্ডার করে নেয়। তোমার মতো তেজি জেদি মেয়েই তো আমার চাই। ঘরের ভেতর প্রতিটা কাজ চ্যালেঞ্জিং হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের দাম্পত্য জীবন অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আসলে তেতো মিষ্টি সম্পর্ক ছাড়া সম্পর্কে কোনো মজা নেই। তুমি না হয় সব সময় এমন আগুন গরম হয়ে থেকো। আমি তুষার হয়ে তোমায় নেভাবো। পূর্ণতা বাঁকা চোখে প্রভাতের দিকে তাকাল। দরজার দিকে দৃষ্টি দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। সোজা দরজার দিকে পা বাড়াল বাইরে যাওয়ার জন্য। প্রভাত সেটা দেখে আবার ও মৃদু হেসে মনে মনে বলল, মেয়েটার জিদ আছে, তেজ আছে, কিন্তু বোকাও আছে। প্রভাতের খাঁচার দরজা খোলার মতো চাবি ওর কাছে নেই। বোকা মেয়েটা বুঝতে পারছে না কেন?
পূর্ণতা দরজায় হাত রাখতেই প্রভাত সেকেন্ডের মাঝে দরজার সামনে গিয়ে দাঁড়াল। পূর্ণতা প্রভাতের মুখের দিকে তাকিয়ে থমথমে মুডে তাকাল। প্রভাতকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে বের হওয়ার চেষ্টা করল। প্রভাতের মতো বলিষ্ঠ দেহের অধিকারী একজন মানুষকে কি ওইভাবে ধাক্কা দিয়ে সরানো যায়? প্রভাত পূর্ণতার বোকামিগুলো দেখছে আর হাসছে। হাসতে হাসতে পূর্ণতার হাত ধরে টান মারল। সেই হেঁচকা টানে পূর্ণতা প্রভাতের বুকে গিয়ে পড়ল। প্রভাত পূর্ণতাকে বাম হাত দিয়ে বুকের সাথে শক্তভাবে চেপে ধরে ডান হাত দিয়ে ঘরের সিটকিনি ভালোভাবে লাগিয়ে দিল। পূর্ণতা ছোটাছুটির চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। প্রভাত পূর্ণতাকে আরও একটু শক্তভাবে নিজের সাথে আগলে ধরে বলল, তখন অপশন ছিল তোমাকে যে কোনো একটা করতে হবে, আর এখন আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। তোমাকে এখন দুটোই করতে হবে। পূর্ণতা অতিব্রক্ত কণ্ঠে বলল, যদি না করি? জাস্ট কিচ্ছু না। তোমাকে সারারাত এই ঘরে আমার সাথে কাটাতে হবে। বিয়ের আগেই আমার সাথে এক ঘরে রাত কাটাতে পারবে। কথাটা পূর্ণতার কর্ণকুহরে প্রবেশ করতেই ঘৃণায় তার শরীর গুলিয়ে উঠল। সে জানে প্রভাতের চরিত্র এমনই। প্রভাত চৌধুরী পরিবারের ছেলে। ওর চরিত্র এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়। চোখে পানি চলে এল পূর্ণতার। এখনই তার মরে যেতে ইচ্ছা করছে। আগে এক অশান্তি ছিল তার মা বাবাকে নিয়ে। এখন তার মায়ের অশান্তিটা তার জীবনে এসে পড়েছে। প্রভাত তার জীবনটা একেবারে নরক বানিয়ে ছাড়ছে। এক ঘরে অশান্তি, দুই বাইরে অশান্তি। অশান্তি আর অশান্তি তার জীবনে। এই মুহূর্তে তার মরে যেতে ইচ্ছা করছে। মেয়ে বলে তার জীবনের কোনো ইচ্ছার গুরুত্ব সে পায়নি। এমনকি নিজের অপছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় তার হয়তো এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল ছিল। পূর্ণতাকে চুপ থাকতে দেখে প্রভাত পূর্ণতার কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, অপশন 1 নাকি অপশন 2 বেছে নিতে চাও? যদি 2 বেছে নিতে চাও তাহলে শরীফকে খাবার নিয়ে যেতে বলি। চুমু খেয়ে পেট ভরে নিও। শুনেছি চুমু নাকি অমৃতর মতো। যদিও আমি আগে পরে খাইনি, তবে খেতে ইচ্ছা করে। যার তার ঠোঁটের ছোঁয়া তো আর প্রভাত চৌধুরী নিতে পারে না। প্রভাতের কথায় পূর্ণতা চমকে উঠল। কি বলতে চাইছে প্রভাত তাকে? তার জীবনের চরম সর্বনাশ কি আজ এখানেই হয়ে যাবে? পূর্ণতা মনে মনে ভাবল তারই ভুল হয়েছে প্রভাতের সাথে চ্যালেঞ্জ নেওয়ার। এই ভুলটা করা তার উচিত হয়নি। জেদের বশে প্রভাতকে চ্যালেঞ্জ দেওয়াটা চরম ভুল তার। প্রভাত যা চায় তাই করে ছাড়ে। এটা তো নতুন কিছু নয়। প্রভাতের বুদ্ধি, কৌশল, ক্ষমতা কোনোটার সাথেই তার পেরে ওঠা সম্ভব নয়। পূর্ণতাকে গম্ভীর থাকতে দেখে প্রভাত বলল, বলবো শরীফকে খাবারটা নিয়ে যেতে। পূর্ণতা চাপা কণ্ঠে বলল, এভাবে ধরে রাখলে খাবো কিভাবে? প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিয়ে বলল, হাউ সুইট, শুধু শুধু এত জিদ না করে প্রথমেই রাজি হলে এত ঝামেলা করা লাগে না। টি টেবিল এগিয়ে আনল প্রভাত। টেবিলের উপর খাবার গুলা সব প্যাকেট থেকে বের করল। প্লেটে খাবার তুলে নিয়ে পূর্ণতাকে খাবার খাইয়ে দিচ্ছে। পূর্ণতার ও তখন প্রচণ্ড ক্ষুধা। খাবার গুলা সব পূর্ণতার পছন্দের খাবার। মনের বিরুদ্ধে অনিচ্ছনায় প্রথমে খাবার মুখে নিলেও ক্ষুধার যন্ত্রণার খাবার গুলা শান্তভাবে খেয়ে নিল। পূর্ণতার খাওয়া শেষ হলে প্রভাতকে খাইয়ে দিতে হবে। জীবনের সবচেয়ে জঘন্য কাজটা আজ পূর্ণতা করছে। সে প্রভাতকে গালে তুলে খাইয়ে দিচ্ছে। প্রভাত মুগ্ধ দুই নয়নে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। দুষ্টুমি করে পূর্ণতার আঙুলে কামড় দিয়ে বলল, প্রতিটা ক্ষণে ক্ষণে আমি তোমার আমার উপস্থিতি অনুভব করাব। পূর্ণতার চোখে পানি টলমল করছে। সে এখান থেকে যেতে চাইছে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এইবার আমি যাব। প্রভাত হেসে বলল, যাও। পূর্ণতা চলে গেলে প্রভাত মনে মনে বলল,
আমি জানি আমি তোমার সাথে বাড়াবাড়ি রকম সব করছি। তুমি আজ সারা রাত না খেয়ে থাকতে, ক্ষুধায় কষ্ট পেতে। তাতে কাকিমা, পুষ্ট, সবাই কষ্ট পেত। তুমি অনেক জেদিপূর্ণ, আমার চেয়েও বেশি। ভালোভাবে বললে তুমি শুনতে না। সারা রাত না খেয়ে কষ্ট পেতে। আমাকে তুমি খারাপ ভাবছো ভাবো। আমার প্রতি বিরক্ত হচ্ছ হও, তাতেও সমস্যা নেই। তোমাকে খাওয়ানোর জন্য না হয় এটুকু খারাপ হলাম তোমার কাছে। তোমার ভালোর জন্য যত খারাপ হতে হয় আমি হব, তবুও তোমাকে বিন্দুমাত্র কষ্ট পেতে দিব। তোমাকে আমার অর্ধাঙ্গিনী বানিয়ে বুঝিয়ে দিব চৌধুরী বংশের রীতি কখনো অর্ধাঙ্গিনীকে পায়ের নিচে রাখা নয়, মাথায় তুলে রাখতেও তারা জানে। তোমার চোখে আর মনে চৌধুরী বংশের প্রতি যে ঘৃণা, যে খারাপ ধারণা, সেই ধারণার পরিবর্তন করতেই তোমাকে বিয়ে করা। না হলে এত প্রেসার দিয়ে জোর করে তোমাকে বিয়ে করতাম না। যে মুখে বলছো চৌধুরীদের বংশে বউদের প্রতি ভালোবাসা নেই, একই মুখে বলবে চৌধুরা বউদের যেমন ভালোবাসতে পারে পৃথিবীর কোথাও এত ভালোবাসা নেই। পূর্ণতা ফিরে আসার কিছুক্ষণ পরেই প্রভাত শীষ দিতে দিতে বাড়ির ভেতর প্রবেশ করল। ওয়াসেল চৌধুরী রাগে ফুঁসছেন। বারান্দা দিয়ে পায়চারি করছেন। অপেক্ষা করছেন প্রভাতের জন্য। প্রভাত বাড়িতে পা রাখতেই বললেন, দাঁড়াও প্রভাত। প্রভাত দাঁড়াল। তার বাবার দিকে তাকাল। ওয়াসেল চৌধুরী বললেন, গেস্ট রুমে পূর্ণতাকে নিয়ে কেন গিয়েছিলে? জানো না ওটা আমাদের বিজনেস পার্টনারদের জন্য বিশেষ ঘর। পূর্ণতাও বিশেষ কেউ আমার কাছে। এইভাবে মেয়ে মানুষ পাগল হলে ব্যবসা ধরে রাখতে পারবে না তুমি। প্রভাত তেজি কণ্ঠে বলল, বউও ভালোবাসবো, ব্যবসাও ধরে রাখব। এক নতুন ইতিহাস তৈরি করে দেখাব। ধরণীতে রাতের আধার কেটে গিয়ে প্রভাতের আগমন হয়েছে। চৌধুরী বাড়ির আঙিনায় সকাল সকাল হাজির হয়েছে জেলে ফায়েক উদ্দিন। ফায়েক নদীতে মাছ ধরে। সারারাত ধরে যে মাছ পায়ে ভরে আগে চৌধুরী বাড়ির আঙিনায় নিয়ে আসে। চৌধুরীরা পছন্দমতো মাছ নেওয়ার পর ফায়েক মাছ নিয়ে বাজারে যায়। আজও রীতিমত মাছ নিয়ে এসছে। মেরি ঘুম থেকে উঠেছে অনেক আগেই। কিন্তু জাহান আজ ঘুম থেকে ওঠেনি। জাহান তো এত দেরি করে না ঘুম থেকে উঠতে। মেরি কিছুটা চিন্তিত হল। জাহানকে কি সে ডাকবে? বুঝতে পারছে না। কাল রাতে ঘুম হয়নি, নিশ্চয়ই ঘুম ভালো হচ্ছে আজ। জাহানকে ছাড়া সে মাছ কিভাবে বেছে রাখবে বুঝতে পারছে না। কোন মাছ কোন সবজির সাথে যাবে সেটা জাহান ভালো বোঝে। মেরি নিজের ইচ্ছামতো সব মাছ রাখল। অন্য দিনের তুলনায় আজ মাছ কম। মেরি ফায়েককে বলল, মাছ এত কম কেন আজ? বেলে মাছ, চিংড়ি মাছ নেই কেন? আমার পোলা আইছে ঢাকা থেকে। ওর মা আজ সব মাছ বেছে বেছে পোলার জন্য রাখছে। কি করে তোমার ছেলে ঢাকায়? বিসিএস পড়ে। বাংলাদেশের সবচেয়ে বড় পড়া এইটা। মেরি হাসল ফায়েকের কথা শুনে। হেসে বলল, টাকা নিবে না? গত 7 দিনের টাকা আমার পোলা আইব ওর কাছে বুঝায় দিয়েন। আচ্ছা। এইদিকে মেরি পড়েছে চিন্তায়। জয়নাব ও আজ আসেনি। মাছ কাটবে কে? সবজি বা কাটবে কে? জয়নাবই মাছ সবজি মশলা রেডি করে। এইদিকে আবার সবার চা দিতে হবে। মেরি বুঝতে পারছে না একা হাতে কিভাবে কি করবে। জয়নাবে বাড়িতে নতুন এসছে কাজের জন্য। 7 দিন হলো কাজে ঢুকেছে। পাশের এলাকাতেই বাসা। সে আজ আসবে না সে কথা তো জানিয়ে গেল না রাতে। মেরি জয়নাবের স্বামীর নাম্বারে ফোন করল। সে নাম্বারও বন্ধ। মেরি কোনো ঘটনা বুঝে উঠতে পারছে না। সে দোতলায় গেল। জাহান আর ওয়াজেদের ঘরের সামনে দাঁড়াল। ঘরের দরজা বাইরে থেকে দেওয়া, তার মানে ভেতরে কেউ নেই। মেরি দরজা খুলে ধাক্কা মারল। দরজার কপাট দুদিকে সরে যেতেই মেরি ঘরের ভেতরে প্রবেশ করল। চারদিক চোখ বুলিয়ে দেখল কেউ নেই।
মেরির বুক ছ্যাঁত করে উঠল। জাহানের নাম ধরে কয়েকবার ডাকাডাকি করল, কিন্তু জাহানের সারা শব্দ পেল না। পূর্ণতা আর পুষ্প একই রুমে একই বিছানায় ঘুমোয়। মেরি ওদের ঘরের দরজার সামনে গিয়ে পুষ্পের নাম ধরে কয়েকবার ডাকল। মেরির ডাকে পুষ্পের ঘুম ভাঙল। পুষ্প চোখ ডলতে ডলতে ঘরের দরজা খুলল। ঘুম ঘুম কণ্ঠে হেলে দুলে বলল, কি হয়েছে আম্মু? কিছুই হয়নি, কিন্তু তোমার কাকিমনি তো রুমে নেই। তাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথেই ঘুমিয়েছে। মেরি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ভাবছি গেল কোথায়। কাকু কাল কাকির গায়ে আবার হাত তুলেছে। তারপর বাইরে গিয়েছে আর ফেরেনি। এ কি আর নতুন? তবে কাকিমণির প্রচুর জ্বর এসছে। মেরি ঘরের ভেতরে প্রবেশ করল। পূর্ণতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে জাহান। মা আর মেয়ের এমন দৃশ্য দেখে চোখ জুড়াল মেরির। গতরাত থেকে জাহানের ভীষণ জ্বর। জ্বরে পুড়ে যাচ্ছে গা। পূর্ণতা আর পুষ্প সারা রাত মাথায় জলপট্টি দিয়েছে। মেরি পুষ্পকে বলল, কাল রাতে পূর্ণতাকে নিয়ে প্রভাত কোথায় গিয়েছিল জানো? গেস্ট হাউজে নিয়ে খাবার খাইয়ে দিয়েছে। তোমার বাবা সারা রাত এই নিয়ে আমাকে যাতা বলেছে। বাবা তার ছেলেকে বলুক। তোমাকে বলছে কেন? ছেলে এখন আর ছোট নেই, তাই বলার ও সাহস পায় না। এমন সময় ওয়াসেল চৌধুরীর ঘুম ভাঙল। সে নিচ তলায় ঘুমোয়। ঘুম ভাঙতেই হাই তুলতে তুলতে নিচ তলার ডাইনিংয়ে বসে বলল, কই চা কই? মেরি বলল, ওইয়ে উঠে পড়েছে। আমি একা হাতে এত কিছু কিভাবে সামলাব? তোমার বাবার তো আদা চা দিতেই হবে। কেন আম্মু? জয়নাব আন্টি। সেও আজ আসেনি। একটা ফোন দাও। ফোন অফ। আশ্চর্যজনক ব্যাপার। দেখি রহিমকে পাঠিয়েছি কি বলে এসে। আচ্ছা নিচে যাও, বাবাকে চা দাও। আমি এসে হেল্প করছি তোমাকে। মেরি নিচে নামল। কিচেনে গিয়ে আগে ওয়াসেল এর জন্য চা বানালো। ওয়াসেল এর পাশে তার মা জোমেলাও বসে আছে। জোমেলা মুখ গম্ভীর করে বসে আছে। গত রাতেই সে ব্যাগ গুছিয়েছে। মেয়ের বাড়িতে চলে যাবে। ওয়াসেল তার মাকে বুঝিয়ে পারছে না। ভোর হতে না হতেই সজল উপস্থিত হলো এ বাড়িতে। অনেক দিন পর সজল এলে বাড়িতে। সজলের সাথে পূর্ণতার বিয়ের কথা হওয়ার পর থেকে সজল আর এ বাড়িতে আসেনি। জোমেলার ফোন পেয়ে সজলের মা ভোর সকালেই সজলকে পাঠিয়ে দিয়েছে। সজলকে দেখেই জোমেলা উঠে দাঁড়িয়ে বলল, উপর থেকে আমার ব্যাগ নিয়ে আয়। সজল ওয়াসেলকে সালাম দিল। ওয়াসেল সজলকে বসতে বলল। সজল বসলে ওয়াসেল সজলের পিঠে হাত বুলিয়ে বলল, তোর মায়ের খুব রাগ না বাবা আমার উপর? তোর ও মামার উপর রাগ? না না মামা। আসলে ওয়াজেদের আর কোন সন্তান নেই, যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আপনার যা ভালো মনে হয়েছে তাই করেছেন মামা। জোমেলা বলল, এইবার চল সজল। ওয়াসেল জোমেলার দিকে তাকিয়ে বলল, আহা মা, তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নেই? কতদিন আসে না ছেলেটা। এসে সপ্তাহ খানিক থাকুক। তুমি বা এমন অশান্তি করছো কেন? থাকার হলে থাকবে, তবে আমাকে দিয়ে এসে থাকবে। তোর নানির মাথা ঠিক নেই। ওয়াসেল রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, কই প্রভাতের মা? দেখে যা সজল এসছে। ওর জন্য ভিআইপি নাস্তা বানা। মেরি কিছুটা অবাক হল। নিশ্চয়ই এখানেও কোনো রাজনীতি আছে। শিরিনের আসার কথা। শিরিন না এসে আসল সজল। আর এত যত্নের কারণ কি? মেরি চা নাস্তা নিয়ে গেল। মেরিকে দেখেই সজল সালাম দিয়ে বলল, মামি ভালো আছেন? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? জি মামি ভালো। ওয়াসেল মেরির দিকে তাকিয়ে বলল, আজ এত দেরি কেন? জাহানের জ্বর এসছে, এইদিকে জয়নাবও আসেনি। জোমেলা মুখ পুড়িয়ে আছে। মেরির কথা পড়তেই ঝামটা দিয়ে বলল, আমি কিছু বললেই দোষ হয়ে যায়। মহিলা মানুষের গায়ে সামান্য তাপ আসতেই পারে।
এ বাড়ির মহিলারা সামান্য তাপ হলেই চিত হয়ে থাকে। মেরি ওয়াসেল এর দিকে তাকিয়ে বলল, একা হাতে এত কাজ কিভাবে করব আমি? মাছ কাটতে হবে। জোমেলা বলল, তা আমার ছেলে কি মাছ কেটে দিবে তোমাকে? মেরি জোমেলার দিকে তাকিয়ে আর কিছু বলল না। ওয়াসেল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর না ছেলে বিয়ে করছে? ছেলের বউ দিয়ে কাজ করা? ট্রেনিং দে। জোমেলা মুখ বিশ্রী রকম বাকিয়ে বলল, ওই মেয়ে করবে কাজ। একটা কুটো ও সরাবে না বলে দিলাম। ওয়াসেল তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা তোমার যাওয়া হচ্ছে না? সজল এসে কয়েকদিন থাকবে। মাথা ঠান্ডা করে চুপ করে বসো। আমাকে আর জ্বালিও না। তাহলে বাড়িতে আগুন লাগিয়ে দিব। যেখানে ইচ্ছা আগুন জ্বালায় দে। আমার কি তাতে? ওয়াসেল সজলকে বলল, চল মামা বাগান দিয়ে হেঁটে আসি। ওয়াসেল সজলের ঘাড়ে হাত দিয়ে বাগানের দিকে নিয়ে গেল। মেরির সন্দেহ হচ্ছে কিছু না কিছু কাহিনী এখানে আছেই। সহজ সরল সজলকে কোন কাজে ব্যবহার করবে তা ঠিক নেই। ওয়াসেল সজলকে কি কি বলল তা কেউ জানে না। লাস্টে বলল, আমার বংশের নীতি ধরে রাখতে এটুকু করতেই হবে। তোমাকে আমি সব ধরনের সাহায্য করব। তোমাকে যা শিখিয়ে দিলাম তাই করো। সজল বলল, আপনি সাহস দিয়েছেন যখন আমি পারবি মামা। আমি জানি তুমি পারবে সজল। এমন সময় রহিম ফিরে এল। রহিম এসে জানালো, জয়নাব গতরাতে বাড়ি ফেরেনি। জয়নাবের স্বামী ভেবেছে সে এ বাড়িতেই থেকে গিয়েছে। মেরি খানিকটা অবাক হল। জয়নাব বাড়ি ফেরেনি মানে? জয়নাব তো বাচ্চাদের খাবার নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। বাচ্চাদের রেখে তো সে অন্য কোথাও যাবে না। জয়নাবের কি কোনো বিপদ হল? মেরি রহিমকে বলল, তোর চাচা বাগানে আছে, গিয়ে শীঘ্রই খবরটা দে। মিনিট পাঁচেক এর মাঝে চৌধুরী বাড়িতে হৈহুল্লোড় পড়ে গেল। জয়নাব গেল কোথায় এটা নিয়ে? নিচের চেঁচামেচিতে পূর্ণতার ঘুম ভাঙল। অনেক দিন পর নিজের মাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমিয়েছিল পূর্ণতা। পূর্ণতা চোখ খুলে দেখল জাহান নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখন আর গায়ে জ্বর নেই। পূর্ণতার মনে আছে ছোটবেলায় সে ওষুধ ছিঁড়ে খাইয়ে দিত তার মা অসুস্থ হলে। তার বাবা খোঁজ নিত না। কোনোদিন কপালে হাত দিয়েও দেখত না। জ্বর কমেছে কিনা সেটাও জিজ্ঞেস করত না। তখন পূর্ণতা ছোট। জাহান ওয়াজেদকে বলেছিল, আমার কপালে একটু হাত রাখবে। ওয়াজেদ দাঁত কিরমির করে বলেছিল, এত নাটক করার সময় নেই আমার। ওষুধ খা, সেরে যাবে। জাহান বলেছিল, আমার জ্বরে খুব কষ্ট হচ্ছে। তুমি একটু দেখবে। ওয়াজেদ বলেছিল, আমি তোর কপালে হাত দিলে কি সেরে যাবে? আমি কি কোনো ওষুধ নাকি? এমনি সময় তো কাছে গেলে এখন না তখন করিস। যখন আমি ছুতে চাই বাহানা করিস। বলেই ওয়াজেদ ঘর ছেড়ে চলে গিয়েছিল। জাহান জ্বরের ঘোরে কাঁদতে কাঁদতে বলেছিল, স্বামীর একটু ভালোবাসা স্ত্রীর সব রোগ এমনি সারিয়ে তুলতে পারে। তুমি কোনোদিন বুঝলে না। পূর্ণতা রুম ছেড়ে বের হয়ে দেখল নিচে মানুষের ভিড়। পুষ্প ও নিচে আছে। পূর্ণতা এলো মেলো পা ফেলে নিচে নামল। পূর্ণতা নিচে এসে যা বুঝল জয়নাব নিখোঁজ। জয়নাব গতরাতে বাড়ি ফেরেনি। জয়নাবের স্বামী বাচ্চা দুইটা সাথে এনে ওয়াসেল চৌধুরীর পা ধরে বলছে, আমার দুইটা ছোট বাচ্চা সাহেব। আমার জয়নাব রে খুইজা আয়না দেন। বাচ্চা দুইটা দেহেন কান্নাকাটি করতাছে। পূর্ণতা মনে মনে বলছে, জয়নাব আন্টি হঠাৎ গায়েব হলো কোথায়? ওয়াসেল চৌধুরী কঠিন মেজাজে বলল, তোর বউ দেখ কার সাথে ভেগে গেছে। যুগ জামানা ভালো না। আজকাল এর বউ ওর সাথে, ওর বউ তার সাথে ভাগতেছে। এ নতুন কিছু না। জয়নাবের স্বামী কাঁদতে কাঁদতে বলল, আমার জয়নাব এমন না সাহেব। আমার জয়নাব এমন না। ও আমারে মেলা ভালোবাসে। তুই মহিলা মানুষের জন্য গড়াগড়ি করছিস আর কাঁদছিস। যা আমি দুচোখে দেখতে পারি না। বের হ আমার বাড়ির ত্রিসীমানা থেকে।
এমন সময় প্রভাত উঠে এল ঘুম থেকে। ওয়াসেলের কথা শুনে প্রভাত বলল, উনি মহিলা মানুষের জন্য কান্নাকাটি করছে না বাবা। যার জন্য কাঁদছে সে উনার ওয়াইফ, যাকে উনি ভালোবাসেন। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কান্না তো আসবেই। ওয়াসেল প্রভাতের দিকে তাকিয়ে বলল, তাই বলে যে ওরে ছেড়ে অন্য পুরুষের সাথে ভেগে গেছে তার জন্য কাঁদবে? কার সাথে ভেগেছে বাবা? আমি কিভাবে জানব কার সাথে ভেগেছে? তাহলে বুঝলে কিভাবে ভেগে গিয়েছে? না ভাগলে বাসায় যায়নি কেন? এমনও তো হতে পারে তার কোনো বিপদ হয়েছে। কিসের বিপদ হবে? সেটা পুলিশকে জানালেই খুঁজে বের করতে পারবে। জয়নাব আন্টির স্বামীকে সাথে নিয়ে একটা মামলা দিয়ে আসি পুলিশের কাছে। পাগল হয়েছ নাকি তুমি? পুলিশের কাছে এসব খবর দিলে আমাদের চৌধুরী পরিবারের মানসম্মান নষ্ট হবে। মানুষের জীবনের চেয়ে তোমাদের মানসম্মান বড় না। তুমি দেখছি এই পরিবারের সম্মান ডুবিয়ে ছাড়বে। আমার দ্বারা তোমার সম্মান নষ্ট হবে না এইটুক নিশ্চিন্তে থাকো। প্রভাত জয়নাবের স্বামীকে নিয়ে থানায় গেল। ফিরে এল 2 ঘন্টা পরে। প্রচণ্ড দুশ্চিন্তা মাথায় নিয়ে প্রভাত বাসায় ফিরল। জয়নাব যে কারো সাথে ভেগে যায়নি এ বিষয়ে নিশ্চিত প্রভাত। জয়নাবের বাবার বাড়ি খোঁজ নিয়েছে, সেখানেও যায়নি। তাহলে গেল কোথায়? চিন্তা করতে করতে বাসায় ঢুকতেই দেখা হলো পূর্ণতার সাথে। পূর্ণতার পরনে কালো জিন্স, পরনে লাল টপস। প্রভাতকে দেখে থমকে দাঁড়ালো পূর্ণতা। প্রভাত পূর্ণতার আপাদমস্তক দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? কলেজে। তোমার না কলেজ যাওয়া বন্ধ? কে করেছে বন্ধ? আমি করেছি, গতকাল শোননি? না শুনিনি। কেন শুনব আমি? আপনার জন্য কলেজ বন্ধ করে আমার ভবিষ্যৎ নষ্ট করব না আমি। তোমাকে তো কলেজে যেতে নিষেধ করিনি আমি। প্রভাত চৌধুরীর স্ত্রী হাইয়ার এডুকেটেড হবে, তবে এ ধরনের আজে বাজে পোশাক করে নয়। আমার এসব পরতেই ভালো লাগে। প্রভাত পূর্ণতার খানিকটা কাছাকাছি এসে বলল, এমন টাইট জিন্স, ওড়নাবিহীন টপস পরে নগ্নতার পরিচয় দিলে কি সম্মান বাড়বে? এখানে নগ্নতা পেলেন কোথায়? নগ্নতা ছাড়া কি? বাইরে যাবে যত ছেলে তোমাকে দেখবে, তোমার দিকে খারাপ নজরে তাকিয়ে দেখবে, পেছনে তাকিয়ে দেখবে। ওরা বাজে কমেন্টস করবে। আপনাকে বলেছে কেউ ওরা এসব কমেন্টস করবে? কারণ আমিও ছেলে। রাস্তায় অশ্লীল পোশাক পরা মেয়ে দেখলে নজরে আসে। বাহ! রাস্তাঘাটে গিয়ে এভাবে মেয়ে দেখে বেরান। তোমাকে যে বুঝাতে পারবো না সেটা আমি জানি। তোমার টোটাল কলেজ যাওয়া বন্ধ। আমার বউ আমি একা ছাড়ছি না। শুনুন, আমি কারো সাথে ভেগে যাব না। আমি একাও যাচ্ছি না। আমার সাথে সজল ভাই যাচ্ছে। প্রভাত 2 ভ্রু উচাল। নিমিষেই মেজাজ তীক্ষ্ণ হল। ঝাঝালো কণ্ঠে বলল, কি বললে তুমি? সজল ভাই। বিড়ালের কাছে দুধ পাহারা দেওয়ার মতো ননসেন্স আমি না। সজলের আশেপাশে কিন্তু একদম যাবে না পূর্ণ। ভুলেও যাবে না। তাহলে কিন্তু জয়নাব আন্টির মতো সজলও গায়েব হয়ে যাবে। পূর্ণতা সন্দিহান কণ্ঠে বলল, তার মানে কি? জয়নাব আন্টিকে আপনি গায়েব করেছেন? প্রভাত যেন আকাশ থেকে পড়ল। ডানে বামে তাকালো। খানিকটা অবাক হয়ে বলল, জয়নাব আন্টিকে আমি কেন গায়েব করতে যাব? কি সব বলছো তুমি? জাস্ট একটা উদাহরণ দিলাম। এইবার ঘরে চলো। এসব পোশাকে আমি তোমাকে বাইরে যেতে দিব না। আমার এসব ছাড়া আর কোনো পোশাক নেই প্রভাত ভাই। করুণ কণ্ঠে বলল পূর্ণতা। প্রভাত পূর্ণতার গালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, চলো আমার সাথে। আজ তোমাকে এত ড্রেস কিনে দিব, সারা জীবনে ড্রেসের অভাব তোমার হবে না। গাড়িতে ওঠো পূর্ণ, আমি ওয়াশরুম থেকে আসছি। পূর্ণতা বাঁকা হেসে বলল, ছেলেদের আবার ওয়াশরুম লাগে নাকি? ওদের জন্য তো রাস্তার কর্নারই যথেষ্ট। পূর্ণতার এই কথাটা শুনে প্রভাত খুব জোরে হেসে দিল।
প্রভাতের হাসি যেন প্লাবিত হচ্ছে চারদিক। পূর্ণতার এই বাচ্চাসুলভ কথাটায় কি ছিল প্রভাত জানে না। তার প্রচণ্ড হাসি পাচ্ছে। হাসতে হাসতেই বলল, তুমি তো খুব দুষ্টু। পূর্ণতা রুক্ষ কণ্ঠে উত্তর দিল, দুষ্টুর কি করলাম? প্রভাত মাথার পেছনটা চুলকাতে চুলকাতে বলল, ছেলেদের মানিজ্যতের দিকে এইভাবে নজর দাও কেন? পূর্ণতা মুখ বাঁকিয়ে বলল, ওদের আবার মান আছে নাকি যে সম্মান থাকবে? থাকলে কি আর রাস্তার পাশে দাঁড়ায় নাকি? তুমি কিন্তু তোমার সমস্ত কাকা শ্বশুরদের অপমান করছো। পুষ্পতা অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সমস্ত কাকা শ্বশুর? এই পৃথিবীর সবাই কি আমার কাকা শ্বশুর হয়? অফকোর্স। এই পৃথিবীর তোমার বর একটাই, বাদবাকি সবই কাকা শ্বশুর। পূর্ণতা ঝাঝালো চোখে তাকালো, চোয়াল শক্ত করে বলল, পৃথিবীর সবাই কি বুড়া নাকি যে কাকা শ্বশুর ডাকব? বুড়া হওয়ার তো দরকার নেই সুইটহার্ট। তোমাকে ভাবি ডাকবে, আপু ডাকবে আর মিষ্টি মিষ্টি কথা বলবে, তা আমি হতে দেব না। যত মিষ্টি লাগে আমি তোমাকে দিব। অন্য পুরুষের মিষ্টি ভাষা আমি তোমাকে গ্রহণ করতে দিব না। আজ থেকে তুমি সবার জাতীয় ফুফু আমা। কেউ যদি আমাকে ফুফু আম্মা ডাকে আমি আপনাকে খেয়ে ফেলব। প্রভাত থুতনিতে হাত বুলিয়ে দুষ্টু হেসে পূর্ণতার ঠোঁটের দিকে তাকালো। চোখে মুখে দুষ্টুমির ছড়াছড়ি। মাথায় হাত বুলোতে বুলোতে বলল, সত্যি খেতে চাও? কখন? সময় বলো। আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। পূর্ণতা বুঝতে পারল প্রভাত অন্য লাইনে চলে যাচ্ছে। এই জন্য প্রভাতকে যে কোনো কথা বলতে গেলে 100 বার ভাবা লাগে। না হলে কথার প্যাচে ফেলে থেকে কলকাতায় নিয়ে যায়। পূর্ণতা আগের মেজাজে স্থির থেকে আঙুল উঁচিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। প্রভাত পূর্ণতার আঙুল ধরে নেশালো কণ্ঠে বলল, এভাবে লোভ ধরাও কেন পূর্ণ? তুমি বোঝো না তুমি কাছে এলেই আমি এলোমেলো হয়ে যায়। পূর্ণতা কোনো কথার উত্তর না দিয়ে আঙুল ছড়ানোর চেষ্টা করল। প্রভাতের ঠোঁটে দুষ্টু হাসি লেগেই আছে। আরও খানিকটা দুষ্টুমি করে পূর্ণতার আঙুল ছেড়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, এত সুন্দর ঠোঁটের মালিক আমাকে যতবার খেতে চাইবে ততবারই প্রভাত চৌধুরী আত্মসমর্পণ করবে। পূর্ণতার কণ্ঠের রুক্ষতা খানিকটা বেড়ে গেল। রেগে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসল। প্রভাতও গিয়ে ড্রাইভিং সিটে বসল। পূর্ণতা রুক্ষ কণ্ঠে বলল, আপনার প্রবলেম কি? প্রতিটা ভোসলো কথার নেগেটিভ মিনিং কেন করেন? লিজেন্ড। কিছু বললেই সহজে বুঝে যাও। ন্যাকামি করে বুঝিনি বুঝিনি করো না, এটাই ভালো লাগে। প্রভাত চৌধুরীর বউ লিজেন্ড না হলে কি আর মানায়? বলেই প্রভাত গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দিতেই পূর্ণতা বলল, গাড়ি স্টার্ট দিচ্ছেন কেন? সজল ভাই আসছে, উনি আসুক আগে। প্রভাতের চোখ মুখ নিমিষেই গম্ভীর হয়ে এল। পূর্ণতার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, সজল, সজল, সজল। মুখে তো আমার নাম কোন সময় থাকে না। সজল কি আমার চেয়ে বেশি সুদর্শন নাকি? আপনার নাম উচ্চারণ করার আগেই তো 24 ঘন্টা আমার সামনে দিয়ে ঘুরঘুর করেন। তাহলে বুঝো তোমার গুরুত্ব আমার কাছে কতখানি। সজল কি তোমায় এত গুরুত্ব দেয়? অবশ্যই দেয়। আপনার মতো জোরাজোরি করে না, কারণ এটা উনার সভ্যতা। এমন সময় সজলকে দেখা গেল গাড়ির লুকিং গ্লাসে। প্রভাত গাড়ি ছেড়ে দিল। পূর্ণতা প্রভাতের হাত ধরে বলল, গাড়ি থামান প্রভাত ভাই। সজল ভাই চলে এসছে। হাত সরাও, পূর্ণ অঘটন ঘটবে। আপনি গাড়ি থামান, সজল ভাই চলে এসছে। আর একবার সজলের নাম নিলে সত্যি অঘটন ঘটে যাবে। গাড়িটা সোজা নিয়ে সজলের উপর উঠিয়ে দিব। পূর্ণতা হাত সরাল। রাগে অন্যদিকে তাকালো। প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। দেখা গেল সত্যি সত্যি সজলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা বলে চালিয়ে দিল।
প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। এমন সময় পূর্ণতার ফোন বেজে উঠল। সজল ফোন দিয়েছে। পূর্ণতা রিসিভ করতে যাবে ঠিক তখনই প্রভাত পূর্ণতার হাত থেকে ফোন নিয়ে গেল। কলটা কেটে ফোন নিজের পকেটে ভরে গাড়ির গতি বাড়াল। চৌধুরী বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে ছিপছিপে গর্ণের লম্বা একটা ছেলে। পরনে ফরমাল পোশাক। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িতে রয়েছে। ছেলেটার হাতে ফোন। পূর্ণ মনোযোগে ফোন স্ক্রুল করছে। এমন সময় সদর দরজার দিকে ধীর পায়ে হেঁটে যাচ্ছে পুষ্প। পুষ্পের এক পায়ে সিম্পল একটা পায়েল। তাতে একটা ঝুড়ি আছে। হাঁটলে হালকা বাজে। ছেলেটার কানে পুষ্পের পায়েলের ক্ষীণ শব্দ যেন রিনিঝিনি আওয়াজ তুলছে। ছেলেটা ফোন থেকে দৃষ্টি সরালো। উকি দিয়ে পুষ্পের দিকে তাকালো। ছেলেটা দেখল দূর থেকে হেঁটে আসছে একটা মেয়ে। ছেলেটা মেয়েটির দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রয়েছে। পুষ্ট এদিক ওদিক না তাকিয়ে ধীর পায়ে হাঁটছে। রোদের আলোয় যেন ঝলমল করছে পুষ্পের চেহারা। চোখের উপর এক হাত দিয়ে নিচু হয়ে হাঁটছে। কারণ রোদের তাপে সে তাকাতে পারছে না। পরনে হলুদ থ্রি পিচ, হলুদ ফর্সা শরীরে রোদের মতোই ঝলমল করছে। ছেলেটার চোখে যেন ধাঁধা লাগল পুষ্পকে দেখে। চোখ দুটো নিবন্ধ করে রেখেছে পাতলা গর্ণের লম্বা মেয়েটা পুষ্পের দিকে। একদম যেন একটা হলুদ সূর্যমুখী। ক্রমশ পুষ্পর পথ যত আগাচ্ছে ছেলেটা ততই মুগ্ধ হচ্ছে। পুষ্প যখন একদম ছেলেটার কাছাকাছি চলে আসল ছেলেটা চূড়ান্ত রকমের সর্বনাশ হল। হঠাৎ বুকের মাঝে ধুক করে উঠল। পুষ্পের কপালের ছোট্ট কালো টিপটা অধিক আকর্ষিত করল। ছেলেটার ঠোঁটের কোণায় ক্ষীণ হাসি। দৃষ্টির নড়নড় নেই, পুষ্পের দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুষ্প কপাল কুঁচকাল। কিছুটা অবাক হয়ে ছেলেটার আপাদমস্তক তাকাল। খানিকটা সন্দেহপ্রবণ হল পুষ্প। মনে প্রশ্ন জাগল, ছেলেটাকে আর এখানে কেন? আর তার দিকেই বা তাকিয়ে আছে কেন? পুষ্পকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ছেলেটা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফোনের দিকে নজর দিল। দৃষ্টি সরাল পুষ্পর থেকে। পুষ্প এদিক ওদিক তাকাল, যেন কাউকে খুঁজছে। ছেলেটা আর চোখে বারবার তাকাচ্ছে। পুষ্পের দৃষ্টির এড়াচ্ছে না তা। পুষ্প এবার সরাসরি ছেলেটাকে গম্ভীর কণ্ঠে বলল, আপনি কে? পুষ্পের কণ্ঠ কর্ণকুহরে যেতেই ছেলেটা বড় বড় চোখে পুষ্পের দিকে তাকাল। এক সেকেন্ড অপেক্ষা না করে চটজলদি উত্তর দিল, রাজন আহমেদ। নাম জানতে চাইনি, পরিচয় জানতে চাইছি। বাবার নাম শরীফুল আহমেদ। পুষ্প এবার ভ্রু সূচালো করল। খানিকটা অবাক হয়ে বলল, আরে আশ্চর্য তো! আপনার নাম, আপনার বাবার নাম এসব কে জানতে চাইছে? তাহলে পরিচয় দিব কিভাবে? আপনি বলে দিন। লাগবে না আপনার পরিচয়। এখানে কি চাই? বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করছেন কেন? এত রেগে যাচ্ছেন কেন? শুনেছি যাদের গায়ে মাংস কম তাদের রাগও বেশি। আপনার সাহস তো কম নয়। আমাকে নিয়ে আবার কমেন্টস করছেন। আমি এমনিই অনেক সাহসী। সোজাসাপটা উত্তর দিন, কি চায় আপনার? আপনাকে। বলেই মৃদু হাসল ছেলেটা। পুষ্প এইবার অবাকের চরম পর্যায়ে চলে পৌঁছে গেল। তার বাড়ির সামনে দাঁড়িয়ে এতবড় সাহস দেখানোর মতো ছেলে তো আশেপাশে এরিয়ায় নেই। নাকি এই ছেলে তার পরিচয় জানে না? পুষ্প খানিকটা বিরক্ত হয়ে বলল, ফাইজলামি করেন তাই না? আপনার তো খুব সাহস। পুলিশ ডেকে এখনই জেলে ভরে দিব। ছেলেটা বড় বড় চোখে পুষ্পের দিকে তাকাল। ভীত কণ্ঠে বলল, প্লিজ আপু, এমন করবেন না। আমি পুলিশ খুব ভয় পাই। ছোটবেলা থেকে পুলিশ দেখলে বিছানায় হিসু হয়ে যেত। প্লিজ আমাকে পুলিশে দিবেন না আপু। ছেলেটার ভয় দেখে পুষ্পর ভালো লাগল। তার ইচ্ছা করছে ছেলেটাকে আর একটু ভয় দেখানোর।
ভেতরে ভেতরে প্রচণ্ড হাসি পাচ্ছে পুষ্পর। তবুও হাসি চেপে রেখেছে। এত বড় একটা ছেলের পুলিশ দেখে এত ভয়। এইবার বেশ গম্ভীর গলায় বলল, আপনার কোনো ক্ষমা নেই। পুলিশে আপনাকে দিবি। আর পুলিশে দিলে কি হবে জানেন? না তো কি হবে? জেল হবে, তাও যাবজ্জীবন জেল হবে। ছেলেটার চোখ মুখ দেখে পুষ্প ভেতরে ভেতরে হেসে শেষ হয়ে যাচ্ছে। ভয় ছেলেটার চোখ মুখ একদম শুকিয়ে এসছে। ভয়ার্ত কণ্ঠে বলল, আমার অপরাধ। আমার দিকে তাকানো। সামান্য তাকানোতে এত বড় শাস্তি? অন্য কিছু করলে কি শাস্তি হবে? মৃত্যুদণ্ড। ছেলেটা আবার ভয় পেল। ভয়ার্ত চোখে মুখে পুষ্পকে অনুরোধ করেই যাচ্ছে, প্লিজ, আমাকে এত বড় শাস্তি দিবেন না। আর পুষ্প মজা নিতে বলেই যাচ্ছে, আপনার কোনো ক্ষমা নেই। শাস্তি পেতেই হবে। তাও কঠিন শাস্তি। এমন সময় অন্য একজন ছেলে এসে ছেলেটার দিকে একটা চাবির রিং এগিয়ে দিয়ে বলল, স্যার, আপনার গাড়ির চাবি। পুষ্প ভীষণ অবাক হয়ে ছেলেটার দিকে তাকাল। স্যার সম্বোধনের মানে বুঝল না। স্যার সম্বোধন শুনে ভ্রু কুঁচকাল পুষ্প। কুঁচকে আসা ভ্রু নিয়ে ছেলেটার আপাদমস্তক ভালোভাবে তাকিয়ে দেখল। ছেলেটাকে স্যার ডাকল কেন? পুষ্পের মাথায় এলো না কিছু। যে ছেলেটা স্যার ডেকেছে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভ্রু নাচিয়ে বলল, আপনি উনাকে স্যার ডাকলেন কেন? কোন স্কুলের স্যার উনি? ওখানে দাঁড়িয়ে থাকা দুজন ছেলেই জোরে হেসে ফেলল। তাদের হাসি যেন থামছে না। পারলে গড়াগড়ি দিত। তারা এত হাসছে যে হাসতে হাসতে একেবারে দম বন্ধ হবার মতো অবস্থা। মিনিট দুয়েক দুজন হেসেই যাচ্ছে। পুষ্পের কথার প্রেক্ষিতে ওদের হাসি যেন পুষ্পকে চূড়ান্ত অপমান করল। অপমানে থমথমে হয়ে এল পুষ্পের মুখখানা। চোখ দুটো আগ্নেয়গিরির ন্যায় ধারণ করল। আশ্চর্যজনক একটা চাহনি দিল। বেহুদা ছেলে দুটোর হাসি তার গায়ে জ্বালা ধরাল। ধৈর্যর বাঁধ ভেঙে এল তার। ঠোঁটে ঠোঁট চেপে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোয়াল শক্ত করে বলল, আপনারা কি দুজনেই অসভ্য নাকি বুঝলাম না। এভাবে অভদ্রের মতো হাসছেন কেন? কারো প্রশ্নের বিপরীতে উত্তর না দিয়ে হাসাহাসি করে গড়িয়ে পড়া হল চরম বেয়াদবি। তখন রাজন নামের ছেলেটা হাসি থামিয়ে পুষ্পের রাগী চেহারাটা অভিজ্ঞ দৃষ্টিতে পরিদর্শন করল। ঠোঁটে মৃদু হাসি বজিয়ে রেখেই বলল, আপনি প্রশ্নটায় এমন হাস্যকর করেছেন না হাসলে হাসি জিনিসটার চরম অন্যায় হবে। কারণ দুনিয়াতে সব মজার মজার ঘটনা মানুষ বা কথা মানুষকে আনন্দ দেয়। সেই আনন্দ প্রকাশের একমাত্র মাধ্যম হল মন খুলে হাসি। কেন আমি কি জোকারদের মতো কথা বলেছি যে এমন উদ্ভটভাবে হাসাহাসি করা লাগবে? শুধু জোকারদের কথা শুনেই মানুষ হাসে না। সুন্দরীদের মুখে বাচ্চাসুলভ কথা শুনেও হাসে, যা যুবকদের হৃদয়ের আনন্দের তরঙ্গ তোলে। আপনি কিন্তু এসে ধরে অনেক সাহস দেখাচ্ছেন। বলতেই হয় আপনি অনেক সাহসী। তবে এত সাহস কিন্তু ভালো নয়। পিছে বিপদ হয়। আপনি জানেন আমি কে? এসব আমার পরিবার জানলে আপনার দেহ আর মাথা পৃথিবীর দুই প্রান্তে পাওয়া যাবে। ছেলেটি মৃদুহাসির মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে বলল, চৌধুরী সাহেবের একমাত্র কণা, এলাকার জনপ্রিয় ফেস প্রভাত চৌধুরীর একমাত্র বোন। কিন্তু আমি কে জানেন? কে আপনি? আপনাদের মতো কোনো চৌধুরী এর পরিবারের সোনার চামচ মুখে দিয়ে জন্মানো কোনো ছেলে নই। মাটি খেয়ে বড় হয়েছি, তাই সাহস একটু বেশি ম্যাডাম। ছেলেটির এমন রহস্যঘেরা কথা শুনে পুষ্প কিছুটা চিন্তিত হল। ছেলেটির পরিচয় আসলে কি? এমন অবাক করা করা কথা বলছে কেন? সোজা কোনো কথার উত্তর দিচ্ছে না। পুষ্প বিরক্তকির মুখে বলল, এটা কোনো পরিচয় হল? সোজাসাপটা উত্তর দিন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব দারোয়ানকে ডেকে। এখানে আমাকে ইনভাইট করে আনা হয়েছে।
পুষ্প আবার কপাল কুঁচকালো, এই ছেলেকে কে আবার ইনভাইট করে আনলো? পুষ্প বিস্মিত কণ্ঠে বলল, কে আপনাকে ইনভাইট দিয়ে এনেছে? পাশে থাকা ছেলেটা বলল, উনি এখানকার নতুন এসআই রাজন আহমেদ। এসআই কথাটা শুনে পুষ্পের চোখ আবার কপালে উঠল। চোখ দুটো বড় বড় হল। বার কয়েক চোখের পলক ফেলল ঘন ঘন। ঠোঁট মুখ শুকিয়ে এসছে। ঢোক গিলল কয়েকবার। ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। পুষ্পের চোখ মুখের অবস্থা থমথমে। জীবনে এমন লজ্জা আর অপমান সে আগে হয়নি। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে তার। যে ছেলেটাকে পুলিশের ভয় দেখিয়ে সে মজা নিচ্ছিল আর আনন্দ পাচ্ছিল এতক্ষণ ধরে, উল্টো সেই ছেলেই তার সাথে পাল্টা মজা নিচ্ছিল। এর চেয়ে লজ্জাজনক আর অপমানজনক ঘটনা কি পৃথিবীতে আর কিছুতে আছে? একজন এসআইকে কিনা সে পুলিশের ভয় দেখাচ্ছিল। ছেলেটা কত বড় বদমাশ হলে বারবার বলছিল আমাকে পুলিশে দিবেন না, আমি খুব পুলিশ ভয় পাই। পুষ্পের এমন অবস্থা দেখে রাজন মৃদু হাসল। পুষ্পের চোখ মুখের এই অবস্থা সে ভীষণ উপভোগ করছে। রাজন পুষ্পের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে প্রশ্ন ছুড়ল, চৌধুরী সাহেবের মেয়ে কি ভয় পেয়ে গেল নাকি? যার বাপ ভাই এর দাপটে পুরা এলাকা কাঁপে তাকে কি ভয় পেলে মানায়? পুষ্প এবার তেজি কণ্ঠে উত্তর দিল, আমার বাপ ভাই নিয়ে খবরদার কথা বলবেন না, তাহলে ভালো হবে না। জানি ভালো হবে না। রাজন নামের সদ্য জলে ওঠা প্রদীপটা নিভে যাবে তাই না? আমি কি সে কথা বলেছি? আপনি প্রথমে বললেই পারতেন আপনি কে। তাহলে আর এত অশান্তি হত না। প্রথমেই পরিচয় দিলে কি এত ইন্টারেস্টিং একটা মেমোরি তৈরি হতো আপনার সাথে ম্যাম? মেমোরি তৈরি করতে হবে কেন বুঝলাম না। ছেলেদের কি এটা অভ্যাস নাকি মেয়ে দেখলেই মেমোরি তৈরি করা? তার মাঝে পুলিশদের তো স্বভাবই এটা। মানুষ ঠিকই বলে পুলিশদের চরিত্রের ঠিক নেই। আপনি কিন্তু পুরা পুলিশ জাতির অপমান করে দিলেন। আমি আমার পেশার এত বড় অপমান মেনে নিব না। কি করবেন, অ্যারেস্ট করতে চান নাকি? আপনি চৌধুরী বাড়ির মেয়ে চাইলেই কি আর অ্যারেস্ট করা যাবে? তবে আমি চেষ্টা করব মনের জেলখানায় ভর্তি করতে। আমি বুঝলাম না আপনি এইখানে মূলত কি কাজে এসছেন? নাকি আমাকে জ্বালাতে এসছেন? একসাথে দুটো কাজ করতে পারলে ক্ষতি কি? দুটো কাজ কিভাবে? এই এতক্ষণ কথা বলে বাজিয়ে দেখছিলাম আপনি কোনো অপরাধের সাথে যুক্ত আছেন কিনা। আচ্ছা, এই ব্যাপার। কি বুঝলেন? বুঝলাম মেয়েটা ফুলের মতো পবিত্র। জয়নাব উনি কে হয়? আচ্ছা, জয়নাব আন্টির ব্যাপারে খোঁজ নিতে এসছেন। আমাদের বাড়িতে কাজে ঢুকেছিলেন নতুন। নতুন এসে উধাও হয়ে গেল। তাই তো শুনছি, আন্টিকে পাওয়া যাচ্ছে না। উনার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসছি। ভেতরে চলুন। ভাইয়া পাঠিয়েছে আপনাকে। জি। ভেতরে আসুন। পুষ্প আর রাজন পাশাপাশি হাঁটছে। রাজন কথা বলছে আর বারবার পুষ্পের দিকে তাকাচ্ছে। পুষ্পের দিকে তাকালেই অদ্ভুত একটা মুগ্ধতা কাজ করছে। পুষ্পের নাম জানতে ইচ্ছা করছে। আচমকাই প্রশ্ন করল, নাম কি আপনার? পুষ্প রাজনের দিকে তাকিয়ে উত্তর দিল, পুষ্পতা চৌধুরী। বাহ, এত সুন্দর নাম কে রেখেছে? চরিত্রের সাথে হুবহু মিল। ভাইয়া। বাহ। প্রভাত ভাইয়ের নাম নির্বাচনের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা আছে। তা আছে। তবে আপনি এইভাবে ইউনিফর্ম ছাড়া আসেন কেন? চিনতে অসুবিধা হয় মানুষের। আমার কাজ ইনভেস্টিগেশন করা। ইউনিফর্ম পরে আসলে সঠিক তথ্য নিতে পারব না। পুষ্প রাজনকে ডাইনিংয়ে বসাল। তারপর ওয়াসেলকে ফোন করল। আধা ঘন্টার মাঝেই ওয়াসেল এসে হাজির হল। রাজন ওয়াসেলকে ব্যক্তিগতভাবে কি কি জিজ্ঞেস করছে কেউ জানে না। এই ফাঁকে পুষ্ট চা নাস্তা দিয়ে গেল। ঘণ্টাখানিক কথা বলে রাজন বলল, আজ আমি আসি।
আপনার ভাই ওয়াজেদ চৌধুরী আসলে আমি আবার আসব। চিন্তা করবেন না। আপনার বাড়ির সম্মানের দিকে আমি খেয়াল রাখব। রাজন চলে গেল। যাওয়ার সময় একবার উপরে তাকালো। সেখানে পুষ্প তাকিয়ে আছে। পুষ্পের দিকে গভীর চোখে তাকিয়ে বিদায় নিল রাজন। ওয়াসেল রাগে ফুঁসছে। সামনে থাকা টি টেবিলে একটা লাথি মারল। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গেল। রুমে গিয়ে দেখল মেরি বেশ পরিপাটি ভাবে সেজেগুজে রেডি হয়েছে। কোথাও একটা যাবে বলে মনে হচ্ছে। ওয়াসেল মেরির কাঁধে হাত দিয়ে মেরিকে তার দিকে ঘুরিয়ে বলল, তোর ছেলে এসব কি শুরু করেছে? এই বাড়ির মান সম্মান বলে কিছুই রাখল না। এই বাড়িতে জীবনে পুলিশ আসতে সাহস পায়নি। তোর ছেলের জন্য আজ পুলিশ এসছে। এসে আবার আমার কাছে বিভিন্ন প্রশ্ন করছে। এখন যদি আমি এই পুলিশকে কিছু বলি বাইরে গিয়ে সাংবাদিকদের বললেই আমার কেলেঙ্কারি হয়ে যাবে। মানিজ্য তার কিছুই অবশিষ্ট থাকবে না। মেরি ওয়াসেল এর হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, ছেলে তো আমার একার নয়, আপনারও। আপনি তাকে যা বলার বলুন। আপনাদের এসব ঝামেলায় রোজ আমাকে জোরান কেন? কি বলবো আমি? কিছু বললে হাজারটা যুক্তি দাঁড় করাই। ও যে সততা দেখায় তাতে ব্যবসার মাঠে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমি বিয়ে দিব আরেকটা বড় ব্যবসায়িক পরিবারে। তাতে আমার ব্যবসায়িক লাইনের সুবিধা হতো। আমার বন্ধু আরিফের মেয়ে অজান্তা প্রভাতের বেস্ট ফ্রেন্ড। দুজনের বিয়ে দিতে পারলে আমার সব দিক দিয়ে লাভ হতো। আপনিই তো জোর করলেন পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে দিতে। ছেলে তো রাজি ছিল না। তোর ছেলে আমাকে দিয়ে জোরপূর্বক পূর্ণতাকে বিয়ের ব্যাপারে বলিয়েছে। আমাকে ব্ল্যাকমেইল করে এ কাজ করিয়েছে। আমাকে এমন ফাঁদে ফেলেছে যে আমি বাধ্য হয়ে এ কাজ করেছি। আপনার থেকেই তো ব্ল্যাকমেইল শিখেছে। যোগ্য বাবার যোগ্য সন্তান। আমি এ বিয়ে হতে দিব না, কিছুতেই না। আপনিও ভালোভাবে জানেন ছেলের সাথে পারবেন না। বলেই মেরি আলমারি থেকে টাকা বের করল। ওয়াসেলকে বলল, আমি পুষ্পকে নিয়ে বের হচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। তুই এখন সাজগোজ করে কোথায় যাচ্ছিস? ভুলে গেলেন আজ শ্রাবণ মাসের ৩ তারিখ। আজ তোকে আমি বাইরে যেতে দিব না। আপনি জানেন আমাকে কোনোভাবেই আটকানো যাবে না। বছরের এই একটি দিনই আমি বাইরে যাই। এই দিনে বাইরে যাওয়ার জন্য তুই আর কত মাইর খাবি? বয়স শেষ হয়ে এল, এখনো তুই অতীত ভুলতে পারলি না। মেরে ফেলুন আমাকে, নিষেধ তো করিনি। এই দিনে মরতে পারলেও শান্তি। তোর ছেলের বয়স ৩০ বছর আর তুই এখনো পুরনো নাগরের জন্য কান্দিস। এ কান্না আমার আজন্মের। আমার প্রতিটা শিরা উপশিরার কান্না। তোর ছেলে মেয়ের কাছে বলবো তোর কাহিনী। মুখ দেখাতে পারবি? বলেন। তবে মিথ্যা বলবেন না। আমি কেন যাই তা নিয়ে সত্যটা বলবেন। ওয়াসেল মেরির মুখ চেপে ধরে বলল, বেশি বাড়িস না, পরিস্থিতি ভালো হবে না। গাড়ি থেকে নেমে বেশ ভাবের সাথে হাঁটছে পূর্ণতা। তার পেছনে পেছনে হাঁটছে প্রভাত। দেখে মনে হচ্ছে যেন রাজরানীর সাথে সুদর্শন একজন বডিগার্ড। প্রভাত রাস্তায় বেরোলে চারদিকে মানুষের ভিড় জমে। আজও তাই। স্থানীয় দলীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এল প্রভাতকে আপ্যায়ন করার জন্য। কেউ কেউ ছুটে আসছে ছবি তোলার জন্য। মানুষজন গোল করে ঘিরে ধরল প্রভাত আর পূর্ণতাকে। অন্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় বেশি। কেননা প্রভাত চৌধুরীর সাথে আজ একটা সুন্দরী মেয়েও এসছে। নিঃসন্দেহে এই মেয়ে প্রভাত চৌধুরীর গার্লফ্রেন্ড হবে। পূর্ণতা বিরক্ত হচ্ছে। ভীষণ বিরক্ত হচ্ছে। মানুষের এত তেলানো স্বভাব তার পছন্দ নয়। মানুষজন একদম গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছে। বিশেষ করে মেয়েরা একদম গায়ে ঘেঁষে এসে দাঁড়িয়ে ছবি তুলছে। যে যার মতো সুযোগ পেয়ে এক গাদা সেলফি তুলছে আর প্রভাতকে বলছে, প্লিজ ভাইয়া একটু এদিকে তাকান। প্রভাত সেদিকে তাকাচ্ছে। কিছু মেয়েরা তাদের পরিচিত ভাইদের বলে অনুরোধ করে ভিড় ঠেলে ঠুলে ছবি তুলছে।
পূর্ণতার চোখ মুখে তীব্র বিরক্তির ছড়াছড়ি, গরমে তার অসহ্য লাগছে। এত সেলিব্রিটি ব্যাপার স্যাপার ও তার পছন্দ নয়। একদম সাধারণ সাদামাঠা জীবন তার পছন্দ, যেখানে মানুষ ফ্যান ফলোয়ার অর্জনের জন্য রাত দিন পরিশ্রম করে, সেখানে পূর্ণতার বিষাক্ত লাগে এসব। ছোটবেলা থেকে তার এসব ভালো লাগে না। তার শহর ছেড়ে, মানব ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে থাকতে ভালো লাগে। এরই মাঝে একটা মেয়ে এসে প্রভাতের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না, আমি এভাবে একটা ছবি তুলতে চাই। প্রভাত পূর্ণতার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি কি পারমিশন দিব? পূর্ণতা বীর করে বলল, আমি কিভাবে বলবো? ঘাড়ে হাত দিয়ে ছবি তুলবেন নাকি কোলে নিয়ে ছবি তুলবেন? তোমার জিনিস, তুমি যা বলবা তাই হবে। আমার জিনিস? হ্যাঁ, আমি এখন আর আমার নেই। তোমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছি। আমার একদম বিরক্ত লাগছে। মানুষজন সরান। প্রভাত মেয়েটির দিকে তাকিয়ে একটু কঠিন কণ্ঠে বলল, হাত সরান আপু। এত ঘনিষ্ঠতা আমার পছন্দ নয়। এভাবে হুট করে পারমিশন ছাড়া কারো গায়ে হাত দেওয়া ঠিক নয়। মেয়েটি হাত সরিয়ে নির্লজ্জের মতো তাও ছবি তুলল। মেয়েদের এসব কাণ্ড দেখে দেখে পূর্ণতা বলছে, দুনিয়ায় এত গায়ে পড়া মেয়েও আছে। তোরা মেয়ে, তোরা হবি আমার মতো। প্রভাতের মতো ছেলে পিছ পিছ ঘুরবে, বিয়ের জন্য প্রেসার দিবে, কিন্তু পাত্তা দিবি না। বারবার রিজেক্ট করবি। জীবনে যদি 10টা ছেলের প্রপোজই রিজেক্ট না করতে পারিস, তাহলে মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা কোথায়? আর এই প্রভাতকে নিয়ে এত বাড়াবাড়ি কেন ভাই? দুনিয়াতে কি আর কোনো ছেলে নেই? প্রভাতের মাঝে বিশেষ কি আছে যার জন্য একটা ছবি তোলার জন্য তেলাতে হবে? এতে যে প্রভাতের আরও ভাব বাড়ছে, মেয়েরা কি তা টের পাচ্ছে না? কি আশ্চর্য, কি আশ্চর্য! কিছু ছেলে পূর্ণতাকে ভাবি ডেকে সালাম দিতে দিতে ফেনা তুলে ফেলছে। বিরক্ত হলেও পূর্ণতা ভদ্রতা রক্ষার্থে উত্তর দিচ্ছে। সবাইকে ভাবি ডাকতে দেখে প্রভাত সবার উদ্দেশ্য বলল, আমি একটি ঘোষণা দিতে চাই, আজকের পর থেকে আমার পাশে থাকা মেয়েটিকে রাস্তাঘাটে যেখানে দেখবা কেউ ভাবি ডাকবা না। আমি তোমাদের ভাই, কিন্তু আমার বউ তোমাদের ফুফু আমা। জাস্ট ফুফু বলবা না কেউ। ফুফুর সাথে আম্মাটা ডাকবা। একসাথে ফুফু আমা। পূর্ণতা বিরক্ত চোখে প্রভাতের দিকে তাকাল। সর্বোচ্চ রকমের অবাক হয়ে প্রভাতের দিকে তাকিয়ে ভাবছে, একটা মানুষ কত বড় মাপের অসভ্য হলে নিজেকে ভাইয়া আর তার চেয়ে বয়সে ছোট একটা মেয়েকে ফুফু আম্মা বলে পরিচয় করাতে পারে। একটা ছেলে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, ফুফুয়ামা আপনাকে খুব বিরক্ত লাগছে? চারদিকে থেকে যে যার মতো ফুফুয়ামা বলে ডাকছে পূর্ণতাকে। পূর্ণতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বিরক্ত কণ্ঠে একটা ছেলেকে বলল, আমি বুঝলাম না আপনি কোন আক্কেলে আমাকে ফুফু আম্মা ডেকে ফেনা তুলছেন, আর ওই বুইড়া লোক যে আমার চেয়ে প্রায় 10 বছরের বড় হবে তাকে ডাকছেন ভাইয়া। আমাকে যদি ফুফু আম্মা ডাকেন, উনাকে ডাকবেন দাদা। ডাকুন উনাকে দাদা। ছেলেটা মাথা নিচু করে বলল, ভাইয়ের কথার এদিক ওদিক করা যাবে না ফুফু আমা। ছেলেটির মুখে আবার ফুফু ডাক শুনে পূর্ণতা বিরক্ত হয়ে ভিড় ঠেলে বের হল। প্রভাত ও ভিড় ঠেলে বের হল। দুজনে শপিং মলে প্রবেশ করল। পূর্ণতা নিজের ইচ্ছামতো শাড়ি আর 3 পিস নিল। কতগুলা নিল তার হিসাব করেনি। প্রভাত কার্ড দিয়ে টাকা পরিশোধ করে দিল। দোকান থেকে বের হওয়ার সময় পূর্ণতাকে প্রভাতকে বলল, ব্যাগগুলা নিন, নিয়ে গাড়িতে চলুন। একটা ব্যাগও আমি ধরতে পারবো না। প্রভাত বলল, ওকে ঠিক আছে। আমার জন্য কিছু কিনতে হবে, কিনে নেই। কিনুন। প্রভাতের পরনে কালো একটা হাতা লম্বা ব্র্যান্ডের গেঞ্জি, কালো জিন্স, গেঞ্জির হাতা গোটানো। সে বেশিরভাগ সময় জিন্স আর হাতা লম্বা ব্র্যান্ডের গেঞ্জি পরে থাকে। এতেই তাকে মারাত্মক সুদর্শন লাগে। মুখে খোঁচা খোঁচা দাড়িতে তার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়।
এত কম বয়সী সুদর্শন ছেলে যদি জনপ্রিয়তার তুঙ্গে থাকে মেয়েরা তো পাগল থাকবেই। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি কি একটু চয়েস করে দিবে? পূর্ণতার কি মন হলো, সে উঠে দাঁড়াল। উঠে দাঁড়াতেই প্রভাত বলল, ভাই ব্র্যান্ডের ভালো আন্ডারওয়্যার দেন। কথাটা পূর্ণতার কর্ণকুহরে যেতেই তার চোখ বড় বড় হল। মুহূর্তের মাঝে এত মেজাজ খারাপ হলো, 1 সেকেন্ডও অপেক্ষা না করে রুমের বাইরে গিয়ে দাঁড়াল। পূর্ণতাকে বাইরে আসতে দেখে প্রভাত ও বাইরে আসল। পূর্ণতাকে বলল, কি হলো, চলে এলে যে? পূর্ণতা দাঁত কিরমির করে বলল, না মানে আমি বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়। আপনার এখনই কেন আমার সামনে এইসব ছোট ছোট প্যান্ট কিনতে হবে? লজ্জা কি একেবারে ধুয়ে গিয়েছে? প্রভাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দুষ্টু হেসে বলল, লজ্জা? কি আশ্চর্য কথা বলো। আমার লজ্জা থাকবে কেন? ঠিকই বলেছেন আপনি, একেবারেই নির্লজ্জ। যার লজ্জা নেই তার চেয়ে সুখী মানুষ এই দুনিয়াতে একটাও নেই। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রাখল, কানে ঠোঁট মিশিয়ে ফিসফিসিয়ে বলল, পুরুষ মানুষের লজ্জা না থাকার কারণেই ওরা সুখী। লজ্জা থাকলে কি আর বউ আদর আদায় করে নেওয়া যায়? বউয়ের আদর ভালোবাসা ছাড়া পুরুষের সুখ আছে কোথাও? চলবে। গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। সূচনা।